আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর ফারহান লিয়াকত অনিক, ফেজ বি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি এমআরসিপি পার্ট 1 ওরিয়েন্টেশন ব্যাচের প্রথম ক্লাস নেওয়ার জন্য। আজকে মূলত এমআরসিপি পার্ট 1 এক্সাম নিয়ে এবং ওভারঅল এমআরসিপি এক্সাম নিয়ে কিছু আলোচনা থাকবে। সেই সাথে আমরা আলোচনা করব এমআরসি পার্ট 1টা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে, এবং এমআরসি পার্ট 1টা আমরা কিভাবে পড়ব, বা এমআরসি পার্ট 1টা পড়ার প্রসিডিউরটা কি হতে পারে, বা কিভাবে পড়লে আমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক সহজ হবে সেটা নিয়ে আলোচনা করব। আমি অল্প কিছু টপিক পড়াবো এবং সেই টপিক অনুযায়ী আপনাদের সাথে কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। আমি টপিকের বেসিক জিনিসটা আপনাদেরকে বলে দিব এবং আপনারাই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, এমআরসিপি পার্ট 1 হচ্ছে এমআরসিপি হচ্ছে এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটা আসলে শুধুমাত্র আপনার একটা ডিগ্রি হিসেবে অর্জনের জন্য কিন্তু না। আমি বলবো এমআরসিপি পরীক্ষাটা যদি আপনি অংশ নেন, তাহলে প্রত্যেকটা স্টেপের মাধ্যমে আপনি নিজেকে ক্লিনিক্যালি অনেক বেশি শার্প করতে পারবেন। দেখেন, আমাদের দেশে আমরা যেভাবে পরীক্ষা বা পড়াশোনার সাথে অভ্যস্ত, সেই পড়াশোনার বাইরে আমাদের যে মুখস্থ নির্ভর পড়াশোনা এবং এক্সাম ওরিয়েন্টেড, আমরা শুধু পাশ করার জন্য পড়ি, পরীক্ষার হলে গিয়ে কিছু লিখে আসলাম বা পরীক্ষার ভাইভা বোর্ডে কিছু বলে আসলাম, এই চিন্তা ভাবনার বাইরে এসে আমরা যাতে ক্লিনিক্যালি ওরিয়েন্টেড হয়ে এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করতে পারি, সেটাই কিন্তু এমআরসি পড়াশোনার অন্যতম একটা উদ্দেশ্য। তো আপনারা আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু সময় নিচ্ছি, আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে একটু সময় নিচ্ছি। আমাকে প্লিজ একটু সময় দিবেন, কিছুক্ষণের মধ্যে আমরা মূল ক্লাস শুরু করব। এর মধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ কমেন্টে আপনাদের নাম না, আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশনটা একটু কমেন্ট করে জানাবেন। যারা যুক্ত হয়েছেন প্লিজ আপনাদের মেডিকেল কলেজের নাম, সংক্ষিপ্ত নাম দিলেই হবে, এবং সেশন আমাদেরকে একটু জানাবেন কমেন্ট করে। আমরা খুব দ্রুত শুরু করব এবং এই ক্লাসটা করার পরে আশা করছি এমআরসিপি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা তৈরি হবে। কিভাবে আপনি এমআরসিপি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, কিভাবে আপনি এক্সামের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে এমআরসিপির জন্য নিজেকে প্রস্তুত করবেন, টোটাল জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আজকে। এবং সেই সাথে আমি একটা টপিক আপনাদেরকে পড়িয়ে দেব যেটা এমআরসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সেই টপিকটা পড়ার পরে আপনি যখন কোশ্চেন সলভ করবেন, নিজে থেকেই কোশ্চেন সলভ করতে পারবেন ইনশাল্লাহ। কোশ্চেন সলভ করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এমআরসিপিটা কিভাবে পড়তে হয়। অনেকে কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। বেগম রোকেয়া মৌকে আমি দেখতে পাচ্ছি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। সবাই প্লিজ নামটা এবং সেই সাথে আপনার সেশনটা একসাথে একটু কমেন্টে জানাবেন। সাইদা রহমান তানিশা, ধন্যবাদ আপনাকে। SSK MC সেশন 16-17, অনেক ধন্যবাদ। ডেভিড রবিনসন ভাই, আমি জানি না এটা আপনার আসল নাম কিনা, নামটা একটু কঠিন। ডেভিড রবিনসন স্যার, সলিমুল্লাহ মেডিকেল কলেজ 14-15 সেশন। অনিকা আহমেদ 16-17 সেশন JMU। আর শামসুন নাহার রেইনি, ধন্যবাদ আপনাকে SMMCH থেকে। সামিহা তাবাসিম ঋতু, আপনার মেডিকেল কলেজের নামটা বলেছেন, সেশনটাও সাথে বলবেন। অনিকা আহমেদ ভাইয়া, কোন টপিক আজকে পড়াবেন? আজকে আমি যে টপিক পড়াবো আপনি যুক্ত থাকলে বুঝতে পারবেন। রেসপিরেটরি মেডিসিন থেকে একটা টপিক পড়াবো ইনশাল্লাহ। প্লিজ যারা যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট করছেন না, প্লিজ যুক্ত হয়েছেন যারা, প্লিজ দয়া করে আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশনটা কমেন্টে আমাদেরকে একটু জানান। আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি ক্লাস শুরু করব, আর কয়েক মিনিটের মধ্যেই, 4-5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। আমরা অপেক্ষা করছি বাকিদের যুক্ত হওয়ার জন্য। এমআরসিপি পার্ট 1 নিয়ে আজকে খুব ফলপ্রসূ একটা আলোচনা হবে আশা করি। সেই সাথে একটা টপিক পড়াবো আমি, টপিকটা পড়ার পরে বেসিকটা বোঝার পরে আপনি নিজে অ্যান্সার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এমআরসি পার্ট 1 এর প্রশ্ন কিরকম হয় এবং প্রিপারেশনটা কিভাবে নিতে হয়। দেখেন, মেডিসিনের সৌন্দর্যটা হচ্ছে এরকম যে আপনার কাছে কিছু ইনফরমেশন থাকবে, আপনার কাছে কিছু নলেজ থাকবে, এই নলেজগুলো আপনি খুব বুঝে আত্মস্থ করবেন, এবং সেই নলেজটা আপনার যখন পরীক্ষার হলে আপনাকে কোনো কোশ্চেন করা হবে,
সেই কোশ্চেনগুলো থেকে স্পেশালি এমআরসি পার্ট 1 এ পরীক্ষার হলে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হবে এখানে অনেক ইনফরমেশন দেওয়া হবে, ধরেন 10টা ইনফরমেশন দেওয়া হবে, এর মধ্যে 3টা বা 4টা হয়তো আপনার কাজে লাগবে। সেই কাজে লাগবে যে ইনফরমেশন সেটা আপনি খুঁজে বের করবেন, সেই ইনফরমেশনটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। এটাই কিন্তু মেডিসিন। এবং এইভাবেই কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি আপনি যখন মেডিসিন প্র্যাকটিস করতে যাবেন এইভাবেই পেশেন্ট এসে আপনাকে অনেক কথা বলবে, পেশেন্ট এসে আপনাকে 10টা কথা বলবে, এই 10টা কথার মধ্যে আপনার জন্য গুরুত্বপূর্ণ 3টা বা 4টা ক্লিনিক্যাল ক্লু আপনি বের করে নিয়ে আসবেন এবং সেই ক্লিনিক্যাল ক্লুটা একটা ফরম্যাটে দাঁড় করিয়ে আপনি একটা ডায়াগনোসিসে পৌঁছাবেন। প্রয়োজনে আপনি কিছু ইনভেস্টিগেশন দিবেন, ইনভেস্টিগেশন গুলা থেকেও কিন্তু আপনি ক্লু পাচ্ছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন। এখনো যারা কমেন্ট করেননি প্লিজ এই কমেন্ট বক্সে আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন প্লিজ একটু কমেন্ট করে জানান। আজকে অত্যন্ত ফলপ্রসূ একটা লাইভ হবে আশা করছি, অত্যন্ত ফলপ্রসূ একটা ক্লাস হবে আশা করছি এবং এই ক্লাসের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তানভীর সেলিম, বিজিসি টিএমসি 5-6 সেশন, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। তানিমা অদিতি, এসবিএমসিএইচ 2015-16 সেশন, ধন্যবাদ। সাদিকুর রহমান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ 16-17 সেশন, ধন্যবাদ ভাই আপনাকে। যারা যারা এখনো কমেন্ট করেনি প্লিজ কমেন্ট করবেন এবং এই লাইভটি শেয়ার করবেন, আর যাতে আপনার ফ্রেন্ডরা এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাও এই লাইভটির মাধ্যমে উপকৃত হতে পারেন। অনন্ত প্রাপ্তি অনামিকা, আরএমসি 55 13-14 সেশন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণের মধ্যে আমরা লাইভটি শুরু করছি, আর 2-3 মিনিটের মধ্যেই শুরু করব। যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। প্লিজ এখনো যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করতে পারেন এবং পরবর্তীতে আপনাদের জন্য কোশ্চেন অ্যান্সার সেশনও থাকবে। শামসুন নাহার রেইনি, লাইভটা রেকর্ডেড থাকলে ভালো হতো। আচ্ছা, চেষ্টা করবো আমরা, হয়তো বেশিক্ষণ এই ধরনের লাইভ রেকর্ড রাখা সম্ভব হবে না। সাদিয়া কবির, আইএমসি 15-16 সেশন, আজিমা রূপা, ডিএমসি 16-17 সেশন। 16-17 সেশন হলে কত ব্যাচ হবে? 74, কে 74। আচ্ছা, আল ইশরাক সানি, সিআইএমসি 19-20 সেশন, অনেক জুনিয়র, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, যারা এখনো কমেন্ট করেননি প্লিজ কমেন্ট বক্সে আপনার মেডিকেল কলেজের নাম এবং আপনার সেশন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাদেরকে দ্রুত। আচ্ছা, আমরা এখনই শুরু করছি। দেখেন, এমআরসিবি পার্ট 1 পরীক্ষাটা আসলে এমন একটা ফরম্যাটে এইটার পড়াশোনা এবং কোশ্চেন যেটার মাধ্যমে আপনি আপনার নিজের ক্লিনিক্যাল নলেজটা এবং ক্লিনিক্যাল এফিসিয়েন্সিটা অনেক বেশি শার্প করতে পারবেন। এমআরসিবি দেয়া মানেই এটা না যে এমআরসিবি দিচ্ছি তার মানেই আমি দেশের বাইরে চলে আমাকে যেতেই হবে, বা দেশের বাইরে যদি আমি যাওয়ার চিন্তা না করি তাহলে এমআরসিবির কোনো গুরুত্ব নাই আমার কাছে, সেটা কিন্তু না। এমআরসিবি পার্ট 1 পরীক্ষা বলেন বা এমআরসিবি ওভারঅল যে পরীক্ষাটা, দুঃখিত, পার্ট 1 পার্ট 2 বা পেসেস, 3টা পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে ক্লিনিক্যালি অনেক বেশি শার্প করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আসলে আধুনিক পড়াশোনার সিস্টেমটা কেমন হওয়া উচিত। কারণ আমরা যে সিস্টেমে পড়াশোনা করে এসেছি, গতানুগতিক সিস্টেম এবং এমবিবিএস লেভেল পর্যন্ত আমার মনে হয় যে আমরা মুখস্থ নির্ভর পড়াশোনা অনেক বেশি করে থাকি। এই পড়াশোনার বাইরে আপনি আসলে কিভাবে অ্যানালাইটিক্যাল ভাবে পড়াশোনা করবেন, কনসেপ্ট বেসড পড়াশোনা করবেন, সেটা জানার জন্য আপনার অবশ্যই এমআরসিবি অ্যাপিয়ার করা উচিত এবং আজকের ক্লাসের মাধ্যমে আশা করছি এটা আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি। প্লিজ যারা জয়েন করেছেন প্লিজ আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে একটু কমেন্ট করে জানান। এখনই আমরা শুরু করতে যাচ্ছি, আমরা ডিলে করব না, অলরেডি 9:15 বেজে গেছে। আমি কমেন্ট আসলে মাত্র 40টার মতো কমেন্ট দেখতে পাচ্ছি। প্লিজ আপনারা বাকিরা যারা এখনো কমেন্ট করেননি মেডিকেল কলেজের নাম এবং সেশন প্লিজ একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, শুরু করছি এখন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আজকে যে সেশনটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমআরসিপি ইউকে পার্ট 1। সেই সাথে একটা সাবটাইটেল আমি দিয়েছি, এমআরসিপি পার্ট 1 মেড ইজি। মানে এমআরসি পার্ট 1টা যাতে আপনার কাছে সহজ মনে হয় এই সেশনের পরে, এটাই আমাদের উদ্দেশ্য। এখন চলে আসি আমরা, এমআরসিপি মানে কি? এমআরসিপি মানে অনেকেই আমরা ভালো মানে শুদ্ধভাবে মানেটা জানি না। এমআরসিপি মানে হচ্ছে এমআরসিপি ইউকে, এটার মিনিং হচ্ছে মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ ফিজিশিয়ানস অফ দ্য ইউনাইটেড কিংডম। রয়্যাল কলেজেস, এখানে কিন্তু কলেজ একটা না, একাধিক কলেজ রয়েছে। মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ ফিজিশিয়ানস অফ দ্য ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে এমআরসিপি ইউকে। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে আসি।
এমআরসিপি টোটাল যে এক্সামটা এটার স্টেপসটা কি। এখানে টোটাল 3টা স্টেপস আছে, আপনারা অনেকেই হয়তো জানেন, তারপর আমি এইভাবে পড়াচ্ছি যাতে একদম বিগিনার যারা একদমই জানেন না তারাও যাতে এটা থেকে উপকৃত হতে পারে। 3টা স্টেপস, এমআরসিপি ইউকে পার্ট 1, এমআরসিপি ইউকে পার্ট 2 এবং এমআরসিপি ইউকে বেসিস। এই 3টা পার্টের সমন্বয়ে কমপ্লিট এমআরসিপি ডিগ্রিটা হয়ে থাকে। এখন আমি একটু স্লাইডের বাইরে কিছু কথা বলছি যে আপনি এমআরসিপি পরীক্ষাটা কেন দিবেন বা এমআরসিপি ডিগ্রিটা অর্জনের গুরুত্বটা কি। 1 নাম্বার কথা, আমরা মানে গতানুগতিকভাবে যে চিন্তাটা করি যে এমআরসিপি দেওয়ার মাধ্যমে আমি হয়তো দেশের বাইরে জব পাবো, এই কথা একদমই সত্যি। এমআরসিপি ইউকে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি রেজিস্ট্রার হিসেবে বা কনসালটেন্ট হিসেবে আপনি ইউকেতে জব পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। সেই সাথে হয়তো আপনার কিছু ট্রেনিং দেখানো লাগতে পারে। এমআরসিপি ডিগ্রি কমপ্লিট করার জন্য ওইভাবে খুব বেশি ট্রেনিং লাগে না, সেটা আমি পরে বলছি। কিন্তু এমআরসিপি করার পরে আপনি ইউকেতে জব পেতে পারেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো, মিডল ইস্টের দেশগুলোতে খুব ভালো স্যালারিতে জব পেতে পারেন। সিঙ্গাপুরের মতো দেশে আপনি জব পেতে পারেন। এছাড়া বাংলাদেশে যদি আমরা প্রাইভেট সেক্টরে চিন্তা করি, আপনি যদি বিসিএস ডিগ্রি না দেন, সরি বিসিএসটা যদি আপনি না দেন, তাহলে এমআরসিপিটা আপনার প্রাইভেট সেক্টরে আপনার জন্য একটা ডিগ্রি হিসেবে কাজ করবে। এবং বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ আছে যেখানে আপনি এমআরসিপি ডিগ্রি নিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারেন। তার মানে এটা একটা ক্লিনিক্যাল ডিগ্রি এবং এটা দিয়ে আপনি মেডিকেল কলেজগুলোতে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারবেন এবং কাজ করার সুযোগ রয়েছে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত এমআরসিপি রিকগনাইজ না। এমআরসিপি রিকগনাইজ হবে তখনই যখন সরকারিভাবে আপনার 7 বছরের ট্রেনিং লাগে, যেটাকে সিসিটি ট্রেনিং বলা হয়। কিন্তু ওইটা আসলে খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট না, মানে সরকারিভাবে এখন পর্যন্ত এমআরসিপি ওইভাবে রিকগনাইজ না। কিন্তু এটা আসলে কিছু ব্যাপার আছে, যেমন বিএমডিসি রিকগনিশনের কিছু ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা আসলে আলোচনায় না যাই, কারণ আমাদের দেশে অনেক ধরনের কিছু সমস্যা রয়েছে। তো আপনি যদি বিসিএস ডিগ্রি হোল্ডার হয়েও থাকেন, যেমন আমি বিসিএস চাকরি করছি, সরকারি চাকরি করছি, 34তম বিসিএস এর মাধ্যমে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করছি, কিন্তু তারপর আমি এমআরসিপি দিচ্ছি। কারণ আপনি যখন প্রাইভেট প্র্যাকটিস করবেন, ডাক্তারও তো প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন, তখন কিন্তু এমআরসিপি আপনার জন্য আপনার একটা এক্সট্রা মেডিসিনের ডিগ্রি হিসেবে কাজ করবে। এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো, আপনি যদি একজন ডেডিকেটেড ফিজিশিয়ান হতে চান, মেডিসিনের একজন ডেডিকেটেড বিশেষজ্ঞ হতে চান, কনসালটেন্ট হতে চান, তাহলে এমআরসিপি ডিগ্রিটা আপনার জন্য দেওয়া উচিত অবশ্যই। কারণ সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে ক্লিনিক্যাল অ্যানালাইটিক্যাল পড়াশোনা করার মাধ্যমে আমরা একটা ডিগ্রি অ্যাচিভ করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে আসি পরের স্টেপে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন, আমি মনে করি যে আমাদের অনেকের জন্য এটা একটা বড় কনসার্ন। হ্যাঁ, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, খরচটা আমাদের জন্য একটা কনসার্ন। আমরা অনেকেই এমআরসিপি ডিগ্রি দেওয়ার সাহস করতে পারি না এই খরচের কারণে। তাহলে খরচটা আমরা এক ঝলকে জেনে নিই কত। হ্যাঁ, খরচটা যে একবারে দিতে হবে এরকম না, এখানে 3টা পার্ট আছে, প্রত্যেকটা পার্টের খরচ আলাদা। আমি আপনাদেরকে একদম লেটেস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যারা এখনো কমেন্ট করেননি, প্লিজ যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং এমবিবিএস সেশনটা একটু জানাবেন প্লিজ। মেডিকেল কলেজের নাম এবং এমবিবিএস সেশন। রাজীব বণিক 11-12 সেশন যুক্ত হয়েছেন, ধন্যবাদ। জিনিয়া লামিয়া মুন্ডু মেডিকেল কলেজ 15-16 সেশন, ধন্যবাদ। সিআইএমসি থেকে ইশরাক সানি 19-20 সেশন, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আপনারা যারা এখনো কমেন্ট করেননি তারা একটু কমেন্টে প্লিজ জানিয়ে দিন আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন, প্লিজ, এটা আমাদের জন্য জরুরি। এখনো যারা জানাননি প্লিজ, আমি খুব বেশি কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা যুক্ত হয়েছেন প্রায় 80 জনের উপরে যুক্ত হয়েছেন, কিন্তু কমেন্টে আমি প্রায় 40 জনের মতো দেখতে পাচ্ছি যারা কমেন্ট করেছেন। প্লিজ মেডিকেল কলেজের নাম এবং সেশনটা আমাদের কমেন্টে জানাবেন। আমি আবারও আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি, তার আগে প্লিজ মেডিকেল কলেজের নাম এবং সেশনটা একটু জানাবেন। ধন্যবাদ যারা কমেন্ট করছেন। ফেরদৌস তাহসিন প্রান্তি এসএসএমসি 16-17 সেশন, ধন্যবাদ আপু আপনাকে। রেহনুমা তারান্নুম আইএসএমসি 14-15 সেশন, ধন্যবাদ। ফেরদৌস তাহসিন প্রান্তি, ধন্যবাদ। ফাতেমা রিমা চিটং মেডিকেল কলেজ 14-15 সেশন, অনেক অনেক ধন্যবাদ। যারা কমেন্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনো কমেন্ট করেননি প্লিজ মেডিকেল কলেজের নাম এবং সেশনটা আমাদের কমেন্টে একটু জানিয়ে দেন।
এটা আমাদের জন্য, ইনফরমেশনটা আমাদের জন্য জরুরি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার হচ্ছে, আমি দেখেছি যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা আসলে পাশ করার পরপরই যারা হয়তো চাইলেই দিতে পারতেন, কিন্তু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কারণে এমআরসিপি দিতে পারছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে, আপনি একবারে যেহেতু আপনাকে সব টাকা দিতে হচ্ছে না, আপনি প্রথমে 70 বা 80,000 টাকা জমানোর পরে আপনি এই পরীক্ষাটা দেওয়ার জন্য প্ল্যান করতে পারেন। আচ্ছা, তাহলে একটু দেখেন, এমআরসি পার্ট 1 এর জন্য লাগছে 616 পাউন্ড, মানে 616 পাউন্ড লাগছে। এটা হচ্ছে ব্রিটিশ পাউন্ড, পাউন্ড স্টার্লিং বলে এটাকে। বাংলাদেশি টাকায় বর্তমান মানে যে মূল্য আছে সেটা আপ ডাউন হতে পারে, প্রায় 74,000 টাকা, 74,000 টাকা। এমআরসিপি ইউকে পার্ট 2 এর ক্ষেত্রেও 616 পাউন্ড, অ্যাবাউট 74K, মানে এখানেও 74,000 টাকা লাগছে। তাহলে পার্ট 1 পার্ট 2 তে খরচ তুলনামূলকভাবে কম, অ্যারাউন্ড 75,000 টাকার মতো আমাদের খরচ হচ্ছে। আচ্ছা, এখন চলে আসি আমরা এমআরসিপি পেইসেস। আচ্ছা, পেইসেস এর ক্ষেত্রে ইউনাইটেড কিংডমে সেন্টার আছে আর ইন্ডিয়াতে সেন্টার আছে। ইন্ডিয়া ছাড়া অনেকগুলো জায়গায় সেন্টার আছে। ইউনাইটেড কিংডমের বাইরে অনেকগুলো জায়গায় সেন্টার আছে। ইউনাইটেড কিংডমের বাইরের সেন্টারগুলোতে খরচ প্রায় একই, যেমন মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে। এটা নিয়ে আমি তো ডিটেলস বলতে যাচ্ছি না, জাস্ট একটু জেনে রাখেন। যদি আপনি ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দেন তাহলে খরচটা কম, প্রায় 79,000 টাকার মতো। আবার ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দিলে আপনার খরচ হচ্ছে একটু বেশি পড়বে। এক্সাম ফিজ, এটা কিন্তু আমি এক্সাম ফিজ নিয়ে বলছি, সেটা হবে 1202 পাউন্ড, এটা হচ্ছে 1,45,000 টাকার মতো। সমস্যা হচ্ছে এখানে একটা ফ্যালাসি আছে। আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল কস্টটা কম হচ্ছে, থাকা খাওয়ার খরচটা কম হচ্ছে। কিন্তু ইংল্যান্ডে গিয়ে যদি আপনি পরীক্ষা দেন, আপনার বিমান ভাড়া, আসা যাওয়ার খরচ বেশি হচ্ছে এবং ওইখানে থাকার খরচটা বেশি হচ্ছে। আবার অনেকে ওইখানে গিয়ে কোচিং করেন, সেক্ষেত্রে খরচটা আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন, প্রায় 100 জনের মতো যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ সবাইকে। কিন্তু প্লিজ আপনারা দয়া করে একটু কমেন্ট করেন, একটু কমেন্টে জানিয়ে দেন যে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন, যারা যারা যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু রিভিউ করি। পার্ট 1 এর জন্য আমাদের খরচ কত হচ্ছে? পার্ট 1 এর জন্য খরচ হচ্ছে আমাদের প্রায় 74,000 টাকা। বাংলায় বলি, পার্ট 2 এর জন্য খরচ হচ্ছে প্রায় 74,000 টাকা। পার্ট পেইসেস, যেটা পেইসেসের জন্য খরচ হচ্ছে ফিজ, এক্সাম ফিজ ইউকেতে গিয়ে দিলে প্রায় 79,000 টাকা, আর ইন্ডিয়াতে হচ্ছে 1,45,000 টাকা। কিন্তু ওভারঅল খরচটা কিন্তু ইউকেতে বেশি পড়বে আপনার, আপনি যদি ইউকে গিয়ে দেন। আচ্ছা, তাহলে ওভারঅল খরচটা কিন্তু আপনার দেখা যাচ্ছে, আপনি মোটামুটি ইউকে গিয়ে দিলে আপনার 2K এর মতো, 200K, মানে 2 লাখের মতো পড়তে পারে এভারেজ। আমি বলছি এখানে আরো অনেক ব্যাপার সেপার আছে, আপনি এখানে গিয়ে যদি কোচিং করেন আরো বাড়তে পারে। তাহলে এমআরসি পেইসেস দিয়ে প্রায় 2 লাখ টাকার মতো আপনার খরচ হতে পারে। পেইসেস তো আর আপনি সাথে সাথে দিবেন না, আপনার তখন হয়তো আপনি আরো টাকা পয়সা আর্ন করে জমিয়ে দিতে পারবেন। তাহলে আশা করছি আপনার খরচ সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে চলে আসি নিড টু নো। দুইটা কথা আপনার একটু জেনে রাখা ভালো, এই দুইটা কথা একটু জেনে রাখা ভালো। একটা হচ্ছে, দেখেন, ম্যাক্সিমাম 6 অ্যাটেম্পটস ফর ইচ এক্সাম, মানে যে কোনো একটা পার্টের জন্য আপনি সর্বোচ্চ 6 বার বসতে পারবেন। তার মানে দেখেন, আপনি পার্ট 1 এর জন্য আপনি, আচ্ছা, আপনাদের যদি দেখতে কোনো সমস্যা হয়, নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়, আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। এটা আপনি সর্বোচ্চ 6 বার বসতে পারবেন, এটাও সর্বোচ্চ 6 বার, এটাও সর্বোচ্চ 6 বার। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনার, দুঃখিত, আপনার এমআরসিপি পার্ট 1 পাস করার 7 বছরের মধ্যে আপনাকে পেসেস পাস করতে হবে। ধরেন আপনি এমআরসিপি পার্ট 1 পাস করলেন 2023 সালের জানুয়ারিতে, তাহলে 2030 সালের জানুয়ারির মধ্যে আপনাকে পেসেস সহ কমপ্লিট করতে হবে। এই ব্যাপারটা অনেকে জানেন না, এই জন্য একটু জানিয়ে রাখলাম। তাহলে একটু খেয়াল করেন, আমি আবার বলছি, যে কোনো একটা পরীক্ষা আপনি সর্বোচ্চ 6 বার দিতে পারবেন। 6 বারের বেশি দিলে আপনাকে ওই পরীক্ষাটা আবার শুরু থেকে দিতে হবে। হ্যাঁ, ওই পরীক্ষার জন্য আপনি আর এলিজিবল হবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি
এমআরসিপি পেসেসটা আপনাকে কমপ্লিট করতে হবে এমআরসিপি পার্ট 1 পাস করার 7 বছরের মধ্যে। হ্যাভ টু কমপ্লিট এমআরসিপি পেসেস উইথিন 7 ইয়ার্স অফ পাসিং এমআরসিপি পার্ট 1। তাহলে আপনি যদি 2023-এ পার্ট 1 পাস করেন তাহলে অবশ্যই মাস্ট 2030-এর আগে লেস দেন 2030 আপনাকে পেসেসটা পাস করে ফেলতে হবে। তবে সাধারণত যারা পাস করে তারা এর থেকে আগেই পাস করে যায়। এরপরে আমরা একটু এক্সাম ফরম্যাট সম্পর্কে জানবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে একটু কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে। আচ্ছা, এখন হচ্ছে এমআরসিপি এক্সামের ফরম্যাট সম্পর্কে আমরা একটু জানবো। দেখেন এখানে আমি একটু পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখেন পার্ট 1, পার্ট 2 এবং পেসেস, তাই না? একটু খেয়াল করেন, পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর থেকে আরো ক্লিয়ারলি বললে এসবিএ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সিঙ্গেল বেস্ট অ্যান্সার। আমি হচ্ছে আপনাদেরকে একটা কোশ্চেনের স্যাম্পলও দেখাবো। 5টা অপশন থাকে, একটা বৃত্ত ভরাট করতে হয়। বৃত্ত ভরাট না ঠিক, ওইখানে স্কোয়ারের মতো থাকে, যাই হোক সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তাহলে পার্ট 1-এ আপনার কোশ্চেন থাকবে কতগুলা? টোটাল 200। দুইটা পেপার থাকবে, দেখেন 2 রিটেন পেপারস, ঠিক আছে? 2 × 200 এমসিকিউস, মানে টোটাল 200 কোশ্চেন থাকবে। এই 200 কোশ্চেন দুইটা পেপারে হবে, পেপার 1, পেপার 2। এই দুইটা পেপারের মধ্যে 1 ঘন্টা গ্যাপ থাকবে এবং প্রত্যেকটা পেপার হবে 3 ঘন্টা। এটা নিয়ে পরে আবার বলছি। পার্ট 2 সেম, এখানে ক্ষেত্রেও কি হবে? 2 রিটেন পেপারস, 2 × 200 এমসিকিউস, মানে এসবিএ যেটা। তার মানে এখানেও 200টা এসবিএ থাকবে। তাহলে পার্ট 1 এবং পার্ট 2 এর ক্ষেত্রে এক্সাম সিস্টেম অনেকটা একই রকম। পার্ট 1-এ 2টা পেপার থাকবে, পার্ট 2-তেও 2টা পেপার থাকবে। পার্ট 1-এ প্রতি পেপারে 100 করে মোট 200টা কোশ্চেন থাকবে। পার্ট 2-তেও প্রতি পেপারে 100 করে মোট 200টা কোশ্চেন থাকবে। এখন চলে আসি পেসেস। পেসেসটা জাস্ট একটু জেনে রাখেন। পেসেস মানে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিলস। এখানে 5টা স্টেশন থাকে। এখানে স্টেশন থাকে কয়টা? 5 স্টেশন, হ্যাঁ। এবং 8 পেশেন্ট এনকাউন্টার্স থাকে, যেখানে পেশেন্টদেরকে আপনার কাউন্সেলিং করতে হয়, হ্যাঁ। এখানে 5 নাম্বার হচ্ছে 130, যে পেসেস নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। জাস্ট জেনে রাখেন যে পেসেসের ক্ষেত্রে 5 স্টেশন থাকে। আমাদের আজকের ফোকাস হচ্ছে এমআরসিপি পার্ট 1 নিয়ে। এখন আপনার একটা পার্ট 1-এর একটা স্যাম্পল কোশ্চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কোশ্চেনটা একটু পড়েন এবং দেখেন কোশ্চেনটা কিরকম হয়। এটা কিন্তু আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, এমআরসিপির যে ওয়েবসাইট আছে এখান থেকে নিয়েছি। খেয়াল করেন, কোশ্চেনটা পড়েন। মনে রাখবেন এমআরসিপি কোশ্চেন পড়ার আগে আমাদের এখানে যে সিনারিও দেয়া থাকবে, সিনারিওর আগে আমরা কোশ্চেনে কি চাইছে সেটা দেখব। কোশ্চেনে কি চাইছে এখানে দেখেন তো। দেখেন, সরি এটা চলে গেল। সরি, দেখেন এখানে কোশ্চেনে কি চাইছে। দেখেন কোশ্চেন চাইছে হোয়াট ইজ দ্য মোস্টলি ডায়াগনোসিস। এখন আমরা সিনারিও পড়ি। 28-year-old man presented with a 1-month history of weight loss, abdominal distension, flatulence, foul-smelling diarrhea following a visit to India. প্রত্যেকটা কথার গুরুত্ব আছে এখানে। এন্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনাস অ্যান্টিবডিজ নেগেটিভ, স্টুলস কালচার মাইক্রোস্কোপি নেগেটিভ। আমি কিন্তু এখানে টপিক পড়ানোর জন্য বলছি না, জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে কোশ্চেনে দেখেন অ্যান্সার কয়টা আছে দেয়া? 5টা। 1, 2, 3, 4, 5। এইটার মধ্যে যে কোনো একটা আপনারা এখানে দাগাবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা যদি কেউ পারেন আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে এটা অ্যান্সারটা বলে দিব না। এটা জাস্ট এখানে আমি এই কোশ্চেন নিয়ে ডিসকাশন করব না, জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। এটা একটা স্যাম্পল কোশ্চেন, কিভাবে কোশ্চেনটা থাকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এমআরসিপি ইউকে পার্ট 1 এট এ গ্ল্যান্স। তাহলে দেখেন এটা সম্পর্কে আপনার এমআরসিপি ইউকে পার্ট 1 সম্পর্কে আপনার যত কোশ্চেন আছে আশা করি সবগুলা এই দুইটা স্লাইডে শেষ হয়ে যাবে। পার্ট 1 এট এ গ্ল্যান্স। দেখেন টোটাল কোশ্চেন কতগুলো থাকে?
200। পার্ট 1 নিয়ে আজকে আমরা কথা বলবো। পেপার 1 এ কয়টা কোশ্চেন থাকে? 100। পেপার 2 তে থাকে 100। 3 আওয়ার্স ফর পেপার 1, 3 আওয়ার্স ফর পেপার 2। তাহলে দেখেন আপনি 3 আওয়ার্স মানে কি 180 মিনিট, 180 মিনিট। হ্যাঁ, আর সময় কত পাচ্ছেন তাহলে? 180 মিনিট। আর কোশ্চেন কয়টা? 100 ইকুয়াল টু 1.8 মিনিট। মানে 1.8 মিনিট আপনি পাচ্ছেন প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার জন্য। সময় কিন্তু ভালোই থাকে, কারণ ওরা অ্যানালাইটিক্যাল প্রশ্ন করে যেটা আপনাকে চিন্তা করাবে, চিন্তা করার জন্য ওরা সময়ও দিয়ে থাকে। আচ্ছা, এছাড়া দেখেন তাহলে টোটাল কিন্তু 6 ঘন্টার পরীক্ষা। অ্যাবাউট 1 আওয়ার গ্যাপ বিটুইন পেপার 1 এন্ড পেপার 2। এই 1 ঘন্টার সময় আপনি কি করবেন বলেন তো? কেউ বলতে পারবেন? এই 1 ঘন্টার সময় কি করবেন এই গ্যাপের সময়? দেখে কেউ বলতে পারেন কিনা? দেখেন এই গ্যাপের সময় আপনারা খাবেন। হ্যাঁ, এটা আমরা পরে বলে দিব। এই 1 ঘন্টা গ্যাপের সময় আপনাকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে হবে, কারণ না খেলে আপনি পরের 3 ঘন্টার জন্য এনার্জি পাবেন না। আচ্ছা, এখানে পাস মার্ক হচ্ছে 540, অ্যাবাউট 65%। মানে আপনাকে 100টা প্রশ্নের মধ্যে 65টা প্রশ্ন কারেক্ট করতে হবে গড়ে। এটা কিন্তু ভ্যারি করে। মানে 200 প্রশ্নের মধ্যে মোটামুটি হবে 165 প্রশ্ন। সরি 165 লিখলাম, ভুল লিখছি, এটা আমার একটু কাটতে হবে। এক্সকিউজ মি, আমি একটা কল রিসিভ করছি। আচ্ছা, কল আমার মনে হয় রিসিভ করার দরকার নেই। আচ্ছা, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত। কোনো সমস্যা হলে প্লিজ জানাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, পাস মার্ক কত? 65। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করেন, আপনি 200 প্রশ্নের মধ্যে, সরি, পাস মার্ক হচ্ছে 540, মানে 65%। 130 মানে 130টা কোশ্চেন যদি আপনি পারেন, 130 আউট অফ 200, তাহলে মোটামুটি আপনি পাস করে যাবেন। এটা কোনো কোনো ক্ষেত্রে 120-এও হয়ে যায় প্রশ্ন যদি কঠিন হয়। আচ্ছা, মার্কস ইন ইচ কোশ্চেন ভ্যারিয়েবল, এইটা হচ্ছে একটা মিস্টেরিয়াস অ্যান্সার। কেন কেন ভাই ভ্যারিয়েবল? দেখেন আমরা যেসব পরীক্ষা দিই, এফসিপিএস পার্ট 1 বলেন, রেসিডেন্সি পার্ট 1 বলেন, এগুলোতে কি মার্কস ফিক্স থাকে। ধরেন একটা কোশ্চেনে 1 মার্ক, তো ওইখানে কিন্তু এমআরসিপির ক্ষেত্রে একটা কোশ্চেনে 1 নম্বর করে থাকে না। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ভ্যারি করে, ভ্যারি। মানে কোশ্চেনটা যদি ইজি হয় তাহলে মার্কস কমে যাবে, কোশ্চেনটা কঠিন হলে মার্কস বেড়ে যাবে। ধরেন মানে 100 জনের মধ্যে 10 জন একটা কোশ্চেনে অ্যান্সার পারলো, ওই কোশ্চেনের নাম্বার অনেক বেড়ে যাবে। ওই কোশ্চেনটা যদি আপনি পারেন তাহলে আপনার মার্কসটা অনেক বেড়ে যাবে। আবার যে কোশ্চেন 100 জনের মধ্যে 95 জন পারছে বা 100 জনের মধ্যে 90 জনই পারছে, ওই কোশ্চেনের মার্কসটা কমে যায়। তাহলে এইভাবে একটা ব্যালেন্স হয়। এই জন্য এমআরসি পার্ট 1 পরীক্ষা কঠিন হোক সহজ হোক একই রকম ভাবে পাস করে, বা পাশের যে হারটা অনেকটা একই রকম থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আমরা গড়ে সাধারণত ধরে থাকি প্রত্যেকটা কোশ্চেনে মার্কস, আমরা যখন কোশ্চেন করি তখন 200 মার্কস আমরা ধরি, মানে অলমোস্ট 1000। অলমোস্ট, এটা কিন্তু ভ্যারি করে। অলমোস্ট 1000 হলে 1000 না, এটা ভ্যারি করবে। আমরা ধরে থাকি যে মোট মার্কস 1000। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এটা এক্সামিনেশন সিস্টেমটা একটা বিশেষ অ্যাপের মাধ্যমে নেওয়া হয়। বিশেষ অ্যাপের মাধ্যমে বা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়, যেটা বাংলাদেশে আসলে এখনো আসে নাই। এটার মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেনের কঠিন বা সহজ, ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে মার্কস নির্ধারণ করা হয়। এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা ভাই বাঙালি মানুষ, সোজা সাপটা হিসাব করি, মোটামুটি ভাবে 65% মার্কস লাগবে। 130টা কোশ্চেন আমার কারেক্ট করতে হবে পাস করার জন্য। আচ্ছা, আরো কিছু কথা, এমআরসি পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই বাংলাদেশ থেকে দেয়া যাবে। পার্ট 1 পার্ট 2 দুইটাই বাংলাদেশ থেকে দেয়া যাবে। কোয়ালিফিকেশন কি? শুধুমাত্র আপনি এমবিবিএস ডাক্তার হলেই এটা দিতে পারবেন, আর কোনো কিছু আপনার লাগবে না। এমবিবিএস পাস করার পরপরই আপনি অ্যাপিয়ার করতে পারবেন পার্ট 1 এর জন্য, বাংলাদেশ থেকে দিতে পারবেন। নো ট্রেনিং নিডেড, কোনো ট্রেনিং লাগে না। তবে পেসিস এর আগে 2 বছরের ট্রেনিং বা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগে। এর মধ্যে ইন্টার্নশিপের ট্রেনিং 1 বছর, এবং আরেকটা ট্রেনিং আপনি যে কোনো জায়গায় যদি ট্রেনিং করে থাকেন, অথবা এমআরসিপি হোল্ডার কারো কাছ থেকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নেওয়া যায়। আচ্ছা, নো নিড টু পাস ওইটি বা আইএলটিএস। এটা এমআরসিপি পার্ট 1 এর জন্য ওইটি বা আইএলটিএস আগে থেকে রিকোয়ারমেন্ট না, যেটা প্লেবের জন্য রিকোয়ার্ড। প্লেবে কিন্তু মানে প্লেবে অ্যাপিয়ার করার জন্য আপনার কিন্তু ওইটি বা আইএলটিএস
পাস করতে হয়, এখানে লাগবে না। তবে জিএমসি রেজিস্ট্রেশন, ইংল্যান্ডের যে মেডিকেল লাইসেন্সিং রেজিস্ট্রেশন আছে, আমাদের দেশে যেরকম বিএমডিসি রেজিস্ট্রেশন, ওদের দেশে এরকম জিএমসি রেজিস্ট্রেশনটা পাওয়ার জন্য পরবর্তীতে এমআরসি পাস করার পরে আপনাকে আইএলটিএস বা ওইটি দিতে হবে, পুরোপুরি পাস করার পরে, টিসিএস পাস করার পরে। নো এজ রেস্ট্রিকশন, যে কোনো বয়সে আপনি দিতে পারবেন। আপনি বলেন যে আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, এখন 30+ হয়ে গেছে, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্সাম ফিস অ্যাবাউট 74K বিডিটি। আমি আগেই বলেছি এক্সাম ফিস হচ্ছে মোটামুটি 74,000 টাকার মতো। খুবই ইম্পর্টেন্ট কথা, ইউ নিড এ ভ্যালিড ফটো আইডি কার্ড। এই জিনিসটা অনেকে জানেন না বা অনেকে ভুলে যান, মাফ করবেন, একটু আপনারা যুক্ত থাকবেন। আচ্ছা, অনেকে এটার অ্যান্সার করেছেন, আমি অ্যান্সারটা পরে বলছি। আচ্ছা দেখেন, এমআরসিপি ইউকে পার্ট 1-এ অ্যাপিয়ার করার জন্য আপনার একটা ভ্যালিড আইডি কার্ড থাকবে, ভ্যালিড আইডি কার্ড লাগবে। হ্যাঁ, ভ্যালিড ফটো আইডি কার্ড। এখন এই ফটো আইডি কার্ডটা কি? প্রেফারেবলি পাসপোর্ট। পাসপোর্ট হইলে ভাই কোনো ঝামেলা নাই, কিন্তু পাসপোর্ট যদি না হয়, তাহলে পাসপোর্ট না থাকলে আপনার এনআইডি লাগবে স্মার্ট, অবশ্যই এনআইডি স্মার্ট কার্ড লাগবে। অনেক ক্ষেত্রে আপনাকে একাধিক ফটো আইডি কার্ড চাইতে পারে, অথবা আপনি ড্রাইভিং লাইসেন্সের যদি কার্ড থাকে, ওইটা কিন্তু স্মার্ট, ড্রাইভিং লাইসেন্সের যদি স্মার্ট কার্ডটা থাকে সেটাও হবে। কিন্তু ভ্যালিড ফটো আইডি কার্ডের মধ্যে আমি বলবো পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করায় নেবেন আপনারা যারা পরীক্ষা দিতে চান, কারণ পাসপোর্টটা সবচেয়ে বেশি অথেন্টিক। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এবং ভ্যালিড আইডি কার্ড না থাকলে কিন্তু আপনাকে পরীক্ষার হলে বসতে দিবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন চলে আসি আমরা এমআরসি পার্ট 1-এর জন্য এক্সাম ফরম্যাট। এক্সাম ফরম্যাট বা সোজা কথায় আমরা যেটাকে মার্কস ডিস্ট্রিবিউশন বা নাম্বার ডিস্ট্রিবিউশন বলবো, নাম্বার ডিস্ট্রিবিউশন। কোন কোন সাবজেক্ট থেকে কতগুলা কোশ্চেন থাকে, নাম্বার অফ কোশ্চেন্স, স্পেশালিটি বা সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে বা কোন স্পেশালিটি থেকে কতগুলা করে কোশ্চেন্স থাকে। দেখেন এখানে টোটাল 17টা ডিসিপ্লিন আছে, টোটাল সাবজেক্ট আছে কয়টা? 17টা, 17। এর মধ্যে কতগুলো সাবজেক্ট থেকে দেখবেন বেশি বেশি কোশ্চেন? দেখেন, কার্ডিওলজি থেকে দেখেন 14টা, ফার্মাকোলজি 15টা, ক্লিনিক্যাল সায়েন্স 25টা। এখন ভাই ক্লিনিক্যাল সায়েন্স কি পরে বলছি। এন্ডোক্রাইনোলজি থেকে 14টা, গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি থেকে 14টা, হিমাটোলজি থেকে 10টা, ইনফেকশন ডিজিজ 14টা, নিউরোলজি 14টা, রেনাল মেডিসিন মানে কি নেফ্রোলজি, নেফ্রোলজি থেকে 14টা, রেসপিরেটরি মেডিসিন থেকে 14টা, রিউমাটোলজি থেকে 14টা। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোটামুটি 11টা টপিক থেকে বা সাবজেক্ট থেকে 10টা বা তার বেশি পরিমাণে প্রশ্ন থাকছে। মানে এই টপিকগুলো আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলা খুব ভালো করে পড়ে ফেলতে হবে, মানে আমরা একটা ধারণা পাচ্ছি। আর অন্যান্য গুলো আমরা দেখি, ডার্মাটোলজি থেকে থাকছে 8টা, জেরিয়াট্রিক মেডিসিন 8টা, জেরিয়াট্রিক মেডিসিন 8টা। এখানে এই 8টার মধ্যে 8টাই অ্যান্সার করতে পারবেন যদি একটু টেকনিক্যাল প্রিপারেশন নেন। যেগুলা থেকে কম মার্কস থাকে এগুলা থেকে কিন্তু মানে 100% স্কোর করা আরো সহজ। অঙ্কোলজি 5, মেডিকেল অফথ্যালমোলজি 4, পেলিয়েটিভ মেডিসিন 4, সাইকিয়াট্রিতেও কিন্তু ভালো, 9টা কোশ্চেন থাকে। রেসপিরেটরি আর বাকিগুলা তো বললাম। দেখেন ওরা কোশ্চেনের সেট এমন ভাবে করে থাকে, কোশ্চেনগুলো সেট করে থাকে এমন ভাবে যে যেগুলো আপনার জন্য অপেক্ষাকৃত কম জরুরি সেগুলো আপনি কম মার্কস পেলেও হচ্ছে, বা এগুলাতে আপনার নাম্বার ডিস্ট্রিবিউশনেও কম মার্কস দেয়া আছে। দেখেন মেডিকেল অফথ্যালমোলজি, এটা তো আমরা তো আর অফথ্যালমোলজিস্ট না, আমরা ক্লিনিশিয়ান বা আমরা হচ্ছে ফিজিশিয়ান। মেডিসিন স্পেশালিস্ট হতে হলে আপনার মেডিকেল অফথ্যালমোলজির জন্য যতটুকু জানা দরকার ততটুকুই দিয়ে দিবে, হাবিজাবি জিনিস দিয়ে আপনাকে ভরায় দিবে না। এটাই তাদের স্পেশালিটি, এটাই তাদের মানে বৈশিষ্ট্য। তারা স্পেসিফিক পড়ানোর চেষ্টা করবে আপনাকে এবং বলতে গেলে পড়াতে বাধ্য করবে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমি আবারও বলছি, কার্ডিওলজি, ফার্মাকোলজি, ক্লিনিক্যাল সায়েন্স একটু পরে বলছি, এন্ডোক্রাইন, গ্যাস্ট্রোএন্টারোলজি, হিমাটোলজি, ইনফেকশন ডিজিজ, নিউরোলজি, রেসপিরেটরি মেডিসিন, রেনাল মেডিসিন এবং রিউমাটোলজি, এগুলাতে কিন্তু বেশি বেশি মার্কস থাকছে। আশা করি বুঝতে পেরেছি। পরেরটাতে চলে আসি আমরা, ক্লিনিক্যাল সায়েন্স। ক্লিনিক্যাল সায়েন্সের মধ্যে আবার একটু ঝামেলা আছে। ক্লিনিক্যাল সায়েন্সে অনেক কিছু আছে, এর মধ্যে সেল,
মলিকুলার এন্ড মেমব্রেন বায়োলজি, ক্লিনিক্যাল অ্যানাটমি। অ্যানাটমি থেকে কম প্রশ্ন আসে, বাট স্পেসিফিক কিছু প্রশ্ন আসে, আমরা পরবর্তীতে বলে দিব। ক্লিনিক্যাল ফিজিওলজি মাত্র 4টা প্রশ্ন, তার মানে সারাদিন রাত ফিজিওলজি পড়ার কোনো দরকার নেই। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে 4টা প্রশ্ন, জেনেটিক্স থেকে 3টা প্রশ্ন, এখানে স্পেসিফিক কোশ্চেন আসে। ইমিউনোলজি থেকে 4টা প্রশ্ন। এই যে এই পার্ট, স্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি এন্ড এভিডেন্স বেসড মেডিসিন, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আপনি যদি স্পেসিফিক ভাবে কিছু জিনিস বুঝে পড়েন, আপনি মোটামুটি 80 থেকে 100% মার্কস স্কোর করতে পারবেন। আচ্ছা, পরেরটাতে চলে আসি, স্টেপস টু অ্যাপ্লাই। এটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব যতটুকু পারি, মানে কিভাবে আমি অ্যাপ্লাই করব একটা এমআরসিপি পাওয়ার প্ল্যান পরীক্ষার জন্য। প্রথম কথা হচ্ছে, দেখেন স্টেপসগুলো আমি লিখে দিয়েছি, তারপর আমি ডেমনস্ট্রেট করব আপনাদেরকে। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করব। ফার্স্ট, ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন মাই এমআরসিপি ইউজিং ইয়োর ইমেইল। আপনার ইমেইল ব্যবহার করে মাই এমআরসিপিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এটা কিভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা অ্যাকাউন্ট খোলার পরেই আপনার কাজ হবে বুক এ সিট ফর এক্সাম অ্যাকর্ডিং টু ডায়েট। আপনি যে ডায়েটে বসতে চান ওই ডায়েটের যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করা শুরু হবে, সবার আগে প্রথম 2 ঘন্টার মধ্যে আপনাকে সিট বুকিং করতে হবে। সিট বুকিং করা মানে কিন্তু টাকা দেয়া না, ওইখানে কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপে ঢুকে আপনার অ্যাকাউন্টে ঢুকে কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি সিটটা বুকিং দিতে পারবেন। এই জিনিসটা মনে রাখতে হবে। মানে সিট বুকিং দেওয়ার জন্য কিন্তু আপনার সাথে সাথে টাকা লাগছে না, টাকা আপনি মোটামুটি 48 ঘন্টার মধ্যে পে করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে মেক পেমেন্ট। এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে। চেক মাই এমআরসিপি অ্যাকাউন্ট ফর কনফার্মেশন। পেমেন্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিক ওইখানে দেখাবে যে আপনার পেমেন্ট হয়ে গেছে। আপনার পেমেন্ট করে ফেললেন, সিট বুকিং দিয়ে ফেললেন, পেমেন্ট করে ফেললেন। এরপরে কি, সেন্ড অ্যান অ্যাটেস্টেড পিএমকিউ। পিএমকিউ মানে কি, প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন, ওরা পিএমকিউ বলে থাকে এটাকে। মানে কি ভাই, সহজ ভাষায় এমবিবিএস সার্টিফিকেট। আপনার যে এমবিবিএস সার্টিফিকেট, এটা আপনাকে অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। এখন অ্যাটেস্টেড কিভাবে করবেন, এমআরসিপি হোল্ডার মানে এমআরসিপি কমপ্লিট করেছেন এমন কাউকে দিয়ে অ্যাটেস্টেড করতে পারেন, অথবা ব্রিটিশ কাউন্সিলের অফিসে গিয়ে অ্যাটেস্টেড করতে পারেন। সেইখানে ওরা আপনার কাছ থেকে কিছু টাকা রাখবে, 3000 টাকার মতো রাখবে। ওয়েট ফর কনফার্মেশন, ওরা আপনাকে ইমেল করে কনফার্মেশন করবে যে আপনার সিট বুকিং হয়েছে। এছাড়া আপনার যে মাই এমআরসিপি অ্যাকাউন্ট, এটার মাধ্যমে আপনি পাবেন, আমি আপনাকে দেখাবো। রিসিভ এডমিশন ডকুমেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন ভিয়া ইমেল, আপনাকে সবকিছু ওরা ইমেইলে পাঠিয়ে দিবে, এবং আপনি চাইলে কিন্তু ওদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমি সবকিছু এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে প্রথম কাজ কি, আপনি এখনো ধরেন এমআরসিপি অ্যাকাউন্ট খুলেন নাই, সবার আগে আপনার কাজ হবে মাই এমআরসিপি অ্যাকাউন্টটা খোলা। এটা আপনি খুলে রাখলে আপনার জন্য ভালো, যে কোনো সময় আপনি খুলতে পারেন। এমআরসিপি অ্যাকাউন্ট খোলা মানে এইটাই না যে আপনাকে এক্ষুনি অ্যাপ্লাই করতে হবে, সেটা না। আপনি আজকে এমআরসিপি অ্যাকাউন্ট খুললেন, আপনি 1 বছর পরেও পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনি এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করবেন। এটা আমি ইন্টারনেটের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনি গুগলে ঢুকলেন, হ্যাঁ, গুগলে ঢুকলেন, গুগলে ঢুকে লিখলেন মাই এমআরসিপি, এই যে এখানে আছে মাই এমআরসিপি অ্যাকাউন্ট, এটা লিখলেন, তাহলে এখানে চলে আসবে এমআরসিপি লগ ইন। আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রয়োজনে আমি আবার দেখাবো। এমআরসিপি ইউকে লগ ইন, দেখেন এখানে এই যে এখানে লগ ইন অপশন আছে। এখন আমি কিন্তু লগ ইন করে ঢুকতে পারবো, কারণ আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু আপনার তো অ্যাকাউন্ট খোলা নাই। আপনাকে কি করতে হবে, এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশন উইজার্ড, আবার ভালো করে দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন উইজার্ডে আপনি যাবেন। তাহলে এখানে আপনার কয়েকটা স্টেপ আসবে, এই স্টেপগুলো ফিল আপ করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখেন, হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর অ্যান এমআরসিপি এক্সামিনেশন, আপনারা তো করেন নাই, তাহলে আপনি নো দিবেন, নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই যে এইখানে আপনার নাম ধাম যা আছে সবকিছু দিবেন। এইভাবে কয়েকটা স্টেপ আছে। স্পেশালি এখানে ইমেইল আইডিটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা আপনাকে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। এবং আপনি এই স্টেপগুলো, এখানে 6টা স্টেপ আছে, দুঃখিত, 6টা স্টেপ যদি আপনি কমপ্লিট করতে পারেন, এই 6টা স্টেপ কমপ্লিট করার মাধ্যমে আপনি সরাসরি এমআরসিপি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আমি আবার দেখাচ্ছি। তাহলে আপনি গুগলে কি করবেন, মাই এমআরসিপি অ্যাকাউন্ট,
বা মাই এমআরসিপি ইউকে এটা লিখে সার্চ দিবেন, এটা লিখে সার্চ দিলেও হবে, এন্টার দিলেন আপনি। হ্যাঁ, তাহলে মাই এমআরসিপি ইউকে চলে আসলো। এই যে দেখেন এখানে আপনি আপনার যেহেতু আগে যদি এমআরসিপি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশন উইজার্ডে আপনি যাবেন, গিয়ে আপনার কয়েকটা স্টেপ আসবে, স্টেপগুলো আপনি সুন্দর মতো ফিল আপ করলে আপনার, আমি বাকি স্টেপগুলো আর দেখাচ্ছি না, স্টেপে দেখেন নেম আছে, ফ্যামিলি নেম আছে, হ্যাঁ, ইমেইল আছে, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এইসব জিনিসগুলো এবং স্পেশালি আপনার যে নামটা থাকবে সেটা কি যাতে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন মানে আপনার এমবিবিএস সার্টিফিকেটের মতো সেম হয়, না হলে কিন্তু ঝামেলা আছে। প্রয়োজনে আপনার সার্টিফিকেটের নামটা যদি কারেকশন করা লাগে সেটা করেই নেবেন আগে থেকে। ঠিক আছে, এখন আমি নিজে ঢুকি, ধরেন আমি লগ ইন করি। হ্যাঁ, এই যে দেখেন আমি লগ ইন করে আমি দেখাচ্ছি, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি অবস্থা হবে সেটা আমি লগ ইন করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ইমেল আইডি, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগ ইন করে ফেললাম। এই যে দেখেন আপনার যখন এটা হচ্ছে আমার এমআরসিপি অ্যাকাউন্ট, এই যে দেখেন এখানে ওয়েলকাম অনিক ফারহান 67, এটা হচ্ছে আমার ইমেইল আইডি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার এমআরসিপি অ্যাকাউন্ট। এখন ধরেন এখানে কি কি আছে, এই যে দেখেন পার্সোনাল ডিটেলস, এটা একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করি। এই যে দেখেন আমার পার্সোনাল ডিটেলসটা চলে আসছে। আপকামিং এক্সামস, আচ্ছা আপকামিং এক্সামস এর মধ্যে আপনি এই যে আপনার যখন এক্সামটা ওপেন হবে তখন এই অ্যাপ্লাই অপশনগুলো আপনার জন্য চলে আসবে। দেখেন পার্ট 1 পার্ট 2, হ্যাঁ, পার্ট 1 পার্ট 2, তারপরে অন্যান্য যে এক্সামগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। আপনি পার্ট 1 পার্ট 2 এগুলা অ্যাপ্লাই এর যখন ওপেন হবে, মানে আমাদের এমআরসি পার্ট 1 যখন রেজিস্ট্রেশনটা শুরু হবে বা বুকিংটা শুরু হবে তখন আপনি অ্যাপ্লাই অপশনটা এখানে ক্লিক করতে পারবেন। আচ্ছা, এছাড়া আর কি আছে, এক্সাম হিস্ট্রি। হ্যাঁ, এই যে দেখেন এক্সাম হিস্ট্রি, আমি আমার এক্সাম হিস্ট্রিটা দেখেন আমি 9/2/2022 সালে এমআরসি পার্ট 1 দিয়েছি। আমার ডায়েটেন হচ্ছে 2022 সালের প্রথম ডায়েট। সেক্ষেত্রে আমার দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, রেজাল্ট রিলিজ, আমি এক্সাম ফি কতটুকু দিয়েছিলাম, 608 পাউন্ড দিয়েছিলাম। আপনাদের জন্য কিন্তু একটু বেশি হবে, 616 পাউন্ড হবে। কিভাবে দিয়েছিলাম, ক্রেডিট কার্ডের মাধ্যমে। আমার এক্সামিনেশন ভেন্যু কোথায় ছিল, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, এখানে ছিল। আপনি যখন ফি পেড করবেন তখন কিন্তু এই অপশনটা ফিল আপ হয়ে যাবে। ওভারঅল মার্কস কত, আমি পেয়েছিলাম 644, পাস মার্ক কত 540, মানে 540 পাস মার্ক, 644 পেয়েছে, মানে সব কিছু আপনার এখানে সেভ করা থাকবে। হ্যাঁ, আপনি যদি পার্ট 2 দেন পার্ট 2 এর ডেটাটাও চলে আসবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে এমআরসিপি অ্যাকাউন্ট খুলতে হয়। তাহলে আমি আবার বলি, প্রথমে একটা মাই এমআরসিপি অ্যাকাউন্ট খুলবেন, শুধুমাত্র ইমেইল আইডি লাগবে এমআরসিপি অ্যাকাউন্ট খুলতে। তারপরে হচ্ছে একটা সিট বুকিং করবেন, ওই যে অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাই অপশনে গিয়ে পেমেন্ট করবেন। এটার জন্য আপনার ক্রেডিট কার্ড লাগবে। মাই এমআরসিপি অ্যাকাউন্টে চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কনফার্মেশন হয়েছে। এরপরে হচ্ছে পিএমকিউ, মানে এমবিবিএস সার্টিফিকেটটা অ্যাটেস্টেড করাবেন এমআরসিপি হোল্ডার কাউকে দিয়ে অথবা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে, তারপরে কনফার্মেশনের জন্য ওয়েট করবেন। আর আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় ইমেইলের মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথরিটির সাথে। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরেও আপনাদেরকে আবার দেখাই কিভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওরা কিন্তু খুবই ভালো এবং আপনি যে কোনো সময় চাইলে ওদের সাথে কন্ট্যাক্টে পারেন। সবসময়ই ওদের সাথে কন্ট্যাক্ট করার একটা অপশন আপনার থাকবে। দেখেন এমআরসিপি ইউকে আপনি অর্গানাইজ মানে এই ওয়েবসাইটে ঢুকলে ওদের সাথে আপনার কন্ট্যাক্ট করার অপশন সবসময়ই থাকবে। আচ্ছা, এই যে দেখেন কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এই জায়গায় গেলে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে এই যে এখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস করে লিখে সাবমিট করে দিতে পারবেন। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ব্যাপারে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা। আচ্ছা, একটু ধৈর্য ধরবেন প্লিজ। আপনাদের যে কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন।
আর যারা এখনো আপনার নাম এবং আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট করেননি তারা প্লিজ একটু জানাবেন। আচ্ছা, এর পরের স্টেপে আমরা চলে যাই। সামনে কি কি এক্সাম আমাদের আছে, আপকামিং এক্সাম ডেটস। নভেম্বরে একটা এক্সাম আছে 30 নভেম্বর, এটার জন্য খুব বেশি সময় নাই, সেপ্টেম্বর মাস তো চলেই যাচ্ছে, অক্টোবর নভেম্বর প্রায় 2.5 মাসের মতো বা 2.5 থেকে 3 মাসের মতো সময় আছে। আমাদের টার্গেট হচ্ছে, আমরা এটাকে টার্গেট করতে পারি অনেকে 25 জানুয়ারি 2023। 2023 সালের যে প্রথম ডায়েট এটা হচ্ছে 25 জানুয়ারি 2023। এছাড়া 19 এপ্রিল আছে, 2023 সালে 19 এপ্রিল। এছাড়া আরেকটা ডায়েট আছে 2 অগাস্ট 2023। এছাড়া একটা ডায়েট ওটা নভেম্বরে আছে, সাধারণত ওইটা শুধুমাত্র ইউকের এক্সামিনারদের জন্য। তাহলে দেখেন আপনি নেক্সট টার্গেট করতে পারেন কোনটা, 30 নভেম্বর আপনার যদি কনফিডেন্স থাকে, 25 জানুয়ারি, এছাড়া 2023 সালে, এছাড়া 19 এপ্রিল থেকে। আর এখানে লিরিক্সে দেখেন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন ডেডলাইন, এটা এখনো জানায় নাই, আপনাদেরকে পরে জানিয়ে দিবে। ঠিক আছে, তাহলে 30 নভেম্বর, 25 জানুয়ারি সামনের বছর, 19 এপ্রিল, 2 আগস্ট, জাস্ট ডেটগুলো মনে রাখেন। সেক্ষেত্রে আপনার মধ্যে একটা স্পৃহা কাজ করবে, আপনি একটা টার্গেট করেন যে আপনি নেক্সট কবে পার্ট 1 এর জন্য বসতে চান। আচ্ছা, এর পরেরটাতে চলে আসি। আমরা এক্সক্লুসিভ এডুকেশন এইড এর পক্ষ থেকে কি কি কোর্স রান করে থাকি। দেখেন, কোর্সেস রান বাই এক্সক্লুসিভ এডুকেশন এইড। এমআরসি পার্ট 1 ক্র্যাশ ব্যাচ, যেটা আমরা জানুয়ারির জন্য খুব দ্রুত চালু করতে যাচ্ছি, যেটা ডিউরেশন হচ্ছে 4 মাস। এমআরসি পার্ট 1 ফাউন্ডেশন ব্যাচ, যেটা ডিউরেশন 6 থেকে 8 মাস। আচ্ছা, ফাউন্ডেশন ব্যাচটা কাদের জন্য? নিউ ডক্টরস, যারা আগে কখনো কোনো পরীক্ষা দেন নাই, আগে কোনো এসসিএস পার্ট 1 রেসিডেন্সি এরকম কোনো পরীক্ষা দেন নাই, তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচটা ভালো হবে। এছাড়া যারা মনে করছেন যে তাদের বেসিকটা উইক আছে, ইফ ইউ কনসিডার your basic knowledge is weak, মানে আপনি যদি মনে করেন যে আপনার বেসিক নলেজে একটু দুর্বলতা আছে বা ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ, ডেফিসিয়েন্ট বলতে পারি আমরা এখানে, আপনার যদি বেসিক নলেজটা একটু ডেফিসিয়েন্ট মনে হয়, তাহলে অবশ্যই আপনি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওয়াটা আপনার জন্য ভালো হবে। কেন? কারণ ফাউন্ডেশন ব্যাচটা আমরা একদম বেসিক ক্লিয়ার করে পড়াবো, প্রত্যেকটা টপিক আপনাদেরকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এমআরসি পার্ট 1 দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভালো প্রিপেয়ার্ড হয়ে যাওয়া উচিত, কনফিডেন্ট হয়ে যাওয়া উচিত। কেন? আপনি বলবেন কেন? কারণ হচ্ছে এটা অনেক বেশি এক্সামের পরীক্ষা। আপনি একটা রেসিডেন্সি পরীক্ষা দেন 4-5 হাজার বা 6 হাজার টাকা, এসসিএস পার্ট 1 দেন 11,000 টাকা। আর এখানে কিন্তু আপনার খরচ হচ্ছে প্রায় কত, 75, আরো বেশি যাবে। আপনি বইপত্রের খরচ যদি হিসাব করেন তাহলে সব মিলে বই আপনার কেনা লাগবে 4-5 হাজার টাকার মিনিমাম, 80,000 টাকা তো আপনার যাবেই। এখন অনেক কোচিং এ আছে যেখানে আপনাকে কোচিং করতে আপনার 30-40 হাজার টাকা লাগবে। আমরা এক্সক্লুসিভ এডুকেশন এইড থেকে অনেক কম খরচে আপনাদের জন্য স্ট্যান্ডার্ড কোচিং করাবো, যারা এসসিএস পার্ট 1 এর কোচিং এর সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন এবং কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করতে পারবেন, এরকম মেন্টরদেরকে নিয়ে আমরা আপনাদের কোচিং করাবো। আচ্ছা, আমরা খুব কম খরচে এই ব্যাচগুলো রান করছি। আমি আবারও বলছি, এসসিএস পার্ট 1 এমআরসি পার্ট 1 ক্র্যাশ ব্যাচ, এমআরসি পার্ট 1 ফাউন্ডেশন ব্যাচ এবং এমআরসি পার্ট 1 এক্সাম ব্যাচ। এটা হচ্ছে শুধুমাত্র এক্সাম থাকবে এবং হয়তো সলভ ক্লাস থাকবে। তাহলে ক্র্যাশ ব্যাচ হচ্ছে যারা আগে থেকে কিছুটা পড়াশোনা করেছেন তাদের জন্য, ফাউন্ডেশন ব্যাচ আগে থেকে কিছুই পড়াশোনা করেননি তাদের জন্য, এবং এক্সাম ব্যাচ যারা মোটামুটি প্রিপেয়ার শুধু এক্সাম দিতে চান তাদের জন্য। খুব কম খরচে আমরা খরচটা জানিয়ে দিব আপনাদেরকে খুব দ্রুত, এবং আমাদের অ্যানাউন্সমেন্টটা খুব দ্রুতই পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসল জায়গায় চলে আসি। লেটস স্টাডি, লেটস মেক এমআরসিবি পার্ট 1 ইজি। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা টপিক পড়াতে, যে টপিকটা এমআরসিবি পার্ট 1 এ অনেকবার যে টপিক থেকে প্রশ্ন এসেছে, এবং এই টপিক পড়ানোর পরে আপনারা নিজেরাই কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করবেন। এবং আমি পাস মেডিসিন থেকে এই টপিকটা পড়াবো, পাস মেডিসিন থেকেই কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আপনাকে অ্যান্সার করার জন্য বলবো। এবং আমার বিশ্বাস আপনারা বেশিরভাগই পড়ানোর পরে
খুব সহজে অ্যান্সার দিতে পারবেন এবং আপনার কাছে আলটিমেটলি এমআরসিপি পার্ট 1টাকে ইজি মনে হবে। এটা শুরু করার আগে প্লিজ যারা এখনো কমেন্ট করেননি তারা একটু প্লিজ কমেন্ট করে নিন আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। যুক্ত আছেন প্রায় 90 জনের উপরে, বাট কমেন্ট করেছেন মাত্র 60 জন, এখনো অনেকে কমেন্ট করেননি। আচ্ছা, অনেকে প্রশ্ন আমরা পাচ্ছি। আসসালামু আলাইকুম, পার্ট 1 আর পার্ট 2 এর মাঝে কি কোনো গ্যাপ থাকা লাগে? না, পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে কোনো গ্যাপ থাকা লাগে না। আপনি যদি চান পার্ট 1 এর 3 মাসের মধ্যে পার্ট 2 দিতে আপনার কনফিডেন্স থাকে তাহলে দিয়ে ফেলতে পারবেন। এমআরসিপি তে এমবিবিএস রেজাল্ট কি সিজিপিএ তে কনভার্ট করা নিয়ে একটু বললে ভালো হবে। আমার জানা মতে এখন পর্যন্ত এমআরসিপি রেজাল্ট সিজিপিএ তে কনভার্ট করার কোনো দরকার নেই, আপনি পাস করলেই হচ্ছে এমবিবিএস। নামের 3টা পার্ট কিভাবে ফিল আপ করবো? নামের 3টা পার্ট ভাইয়া আমরা আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আপনার নাম যদি হয় মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি প্রথম নাম মোহাম্মদ দেন, পরের নাম আসাদুজ্জামান দেন, কোনো সমস্যা নেই। নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী নাম থাকলেই হবে, নাম নিয়ে খুব বেশি সমস্যা নেই। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন। আর প্লিজ যারা এখনো কমেন্ট করেননি তারা জানিয়ে দিন কমেন্টে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন। জাহিদ হেজেস নীল, ডালিয়ান মেডিকেল ইউনিভার্সিটি, চায়না, অনেক ধন্যবাদ আপনাকে। 9 সেশন। যারা এখনো কমেন্ট করেননি প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিন। আহমেদ শিবলু, নিউ ডক্টরদের জন্য এখন প্ল্যাব নাকি এমআরসিপি এর প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা, প্ল্যাবের প্রিপারেশন দিবেন নাকি এমআরসিপি প্রিপারেশন দিবেন, এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আপনার যদি তাড়া থাকে যে না আমি খুব দ্রুত এই দেশ ছাড়তে চাই, তাহলে প্ল্যাবের প্রিপারেশন নেন। আর আপনার যদি মনে হয় যে না আমি এমআরসিপি একটা ডিগ্রি হিসেবে নিতে যাচ্ছি, দেশে আমি দেশেও থাকতে পারি, দেশের বাইরেও যেতে পারি, অথবা দেশের বাইরে গেলেও আমার কোনো তাড়া নাই, তাহলে এমআরসিপি নিতে পারি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কনসালটেন্ট হতে চান, আপনি প্ল্যাব দিয়ে কিন্তু আপনি একদম ইন্টার্নশিপ লেভেলে গিয়ে ওইখানে জবে ঢুকবেন, যেটাকে বলা হয় ফাউন্ডেশন ইয়ার 1 FI1 লেভেলে আপনি ওইখানে জবে ঢুকবেন প্ল্যাব করে। এমআরসিপি করে কিন্তু আপনি একটু উপরের লেভেলে জবে ঢুকতে পারবেন। কারণ এমআরসিপি এবং কনসালটেন্ট হওয়ার জন্য, মেডিসিনের কনসালটেন্ট হওয়ার জন্য আপনাকে কিন্তু এমআরসিপি করতে হবে। প্ল্যাব করার পরেও কিন্তু ওইখানে গিয়ে আপনাকে এমআরসিপি করতে হবে। এই কথাটা আপনারা আমি জানি না জানেন কিনা। যদি জিপি হিসেবে থাকতে চান তাহলে হয়তো এমআরসিপি না দিলেও হবে। আচ্ছা, শামসুন নাহার রেইনি বলেছেন ক্লাস কি অনলাইন নাকি অফলাইন হবে? আমাদের ক্লাসটা এখন পর্যন্ত অনলাইনে হবে। হ্যাঁ, এখন পর্যন্ত অনলাইনে, এবং আমরা ক্লাসগুলো রেকর্ডেড রাখবো, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো। আচ্ছা, এখনো যারা কমেন্ট করেননি প্লিজ, আমরা কিন্তু ক্লাসের মূল অংশে চলে যাচ্ছি, এবং যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এমআরসি পার্ট 1 প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন। এখনো কমেন্ট করেননি যারা, একটু প্লিজ কমেন্ট করেন আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন। রওশন জাহান, অনেক ধন্যবাদ। SOMC 2014-15 সেশন, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জাহিদ হোসেন কমেন্ট করেছেন, ধন্যবাদ। আচ্ছা, শামসুন নাহার রেইনি, প্লেবের জন্য কোনো প্ল্যান আছে আপনাদের? প্ল্যাবের জন্য প্ল্যান আছে, তবে আমরা এমআরসিপিটা আগে শুরু করছি, প্ল্যাবটা আমরা পরবর্তীতে হয়তো শুরু করতে পারি। আচ্ছা, প্লিজ। অর্ণব দাস কমেন্ট করেছেন EMC 2016-17 সেশন, ধন্যবাদ আপনাকে। এছাড়া যারা এখনো কমেন্ট করেননি প্লিজ আপনাদের নাম, নাম না, আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশনটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট করে জানাবেন। জান্নাতুল ফেরদৌস, MCWH মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল, 2015-16 সেশন, ধন্যবাদ আপনাকে। মেহেদি মনোয়ার হোসেন মেহাম, পার্ট 1 থাকলে তাদের কোন ব্যাচে এনরোলমেন্ট ভালো হবে? পার্ট 1 থাকলে FCS পার্ট 1, দেখেন FCPS পার্ট 1 থাকলেও আপনি যদি আসলে আমাদের সাথে এমআরসিপির স্টাইলটা একটু ডিফারেন্ট, আপনি ক্র্যাশ ব্যাচেও ভর্তি হতে পারেন যদি আপনার মানে কনফিডেন্স থাকে, না হলে আপনি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারেন। তবে আপনার যদি কনফিডেন্স থাকে আমি বলবো আপনি ক্র্যাশ ব্যাচে ভর্তি হন, কারণ ক্র্যাশ ব্যাচে খরচটা তুলনামূলকভাবে কম। আমাদের ওভারঅল খরচ কিন্তু অনেক কম, যে কোনো কোচিং থেকে আমরা কম খরচে দিয়ে থাকি, এবং আমরা এটাকে কোচিং বলি না, আমরাকে বলি এডুকেশন এইড। আপনি পড়াশোনা করবেন, আপনার পড়াশোনাটাকে আমরা যতটুকু সম্ভব ইজি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আশা করছি যারা এখনো কমেন্ট করেনি তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। অস্মিতা বিশ্বাস, আশিয়ান মেডিকেল কলেজ, ধন্যবাদ আপনাকে। সেশন 15-16 সেশন। আচ্ছা,
আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পড়াশোনা অংশে। লেটস স্টাডি। আচ্ছা, আমরা নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট পড়ব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এমআরসিপি ইউকে পার্ট 1। কি পড়তে যাচ্ছি আমরা? নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট। দেখেন, আমি খুব বেশি সময় নিব না, আমি এটা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখেন, একটু ধৈর্য ধরেন, আমি যা বলি সেটা একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন একদম সহজ মনে হবে। এমআরসি পার্ট 1 এত কঠিন কিছু না, ওভারঅল মেডিকেল সায়েন্সও এত কঠিন না। আমাদের সিস্টেমটা এমনভাবে বিল্ড আপ হয়েছে, আমাদের কাছে মেডিকেল সায়েন্সটা খুব কঠিন মনে হয়, কারণ আমরা অনেক হাবিজাবি জিনিস পড়ি এবং অনেক কিছু আমরা অপ্রয়োজনীয় মুখস্থ করি। আমি আসলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমবিবিএস লেভেলে আমরা যা পড়ি তার মধ্যে একটা বড় অংশ অপ্রয়োজনীয় মুখস্থে ভর্তি, যেটা আমাদের কাজে লাগে না, আমাদের পড়তেও ভালো লাগে না। এবং ইন্টার্নশিপের সময় আমাদের কাছে মনে হয় কি পড়লাম আমি, বা ইন্টার্নশিপ শেষ করার পরে মনে হয় আসলে আমি তো অনেক কিছুই কোরিলেট করতে পারছি না। আমাদের পড়াশোনা যেরকম, আমাদের আমাদের দেশি স্টাইলে পড়াশোনা, আসলে আমাদের কোরিলেশনটা ভালো হয় না। এদের মধ্যে যারা অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি টাইম দেয়, তারা দেখবেন হয়তো ভালো পারছে, কিন্তু সবার পক্ষে তো আর এটা সম্ভব না, তাই না? আমরা একটু জানি যে আমরা আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। নিউমোথোরাক্সের ম্যানেজমেন্টে আমরা চলে আসি। প্রথমেই দেখেন, নিউমোথোরাক্স জিনিসটা কি আপনারা জানেন? এটা কি আপনারা জানেন? আমি এখানে ডেফিনেশন নিয়ে খুব বেশি পেঁচাবো না। এটা কি? জাস্ট মূল কথা, অ্যাবনর্মাল কালেকশন অফ এয়ার ইন দ্য প্লুরাল স্পেস। এই যে দেখেন, এখানে আমি একটা এক্সরে দেখাচ্ছি, এই যে এই কালো, এই কালো কালো এই জায়গা পুরাটাই হচ্ছে কি এয়ার। এখানে এটা, এগুলা কালো কালো, এগুলা কি এয়ার। কোনোভাবে এখানে এয়ার জমেছে, এটা নিয়ে আমার গবেষণা পরে করব। আগে যা জেনে রাখি, প্লুরাল স্পেসে যদি এয়ার জমে তাহলে এটাই হচ্ছে নিউমোথোরাক্স। আর এই যে দেখেন, এটা হচ্ছে কলাপস লাং মার্জিন। এই যে এটা হচ্ছে কলাপস লাং মার্জিন। এই বাতাসটা প্লুরাল স্পেসে ঢুকে লাংটাকে ধাক্কা দিয়ে ছোট করে ফেলেছে। লেফট সাইডে লাং ঠিক আছে, রাইট সাইডে লাংটাকে ধাক্কা দিয়ে ছোট করে ফেলেছে। তাহলে অ্যাবনর্মাল কালেকশন অফ এয়ার ইন দ্য প্লুরাল স্পেস, এটাই হচ্ছে নিউমোথোরাক্স। আচ্ছা, ম্যানেজমেন্ট জানার আগে আমার নিউমোথোরাক্সের টাইপস জানতে হবে। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, এটার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে প্রাইমারি স্পন্টেনিয়াস, একটা হচ্ছে সেকেন্ডারি স্পন্টেনিয়াস, আর আরেকটা হচ্ছে ট্রমাটিক বা আয়াট্রোজিক। তাহলে প্রধানত দুইটা, একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ট্রমাটিক। স্পন্টেনিয়াস, ট্রমাটিক। স্পন্টেনিয়াসের মধ্যে প্রাইমারি স্পন্টেনিয়াস আর সেকেন্ডারি স্পন্টেনিয়াস। প্রাইমারি স্পন্টেনিয়াস মানে তার আগে থেকে কোনো লাং ডিজিজ ছিল না, নো প্রিভিয়াস লাং ডিজিজ। আমি আবার আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর সেকেন্ডারি মানে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ লাং ডিজিজ, প্রিভিয়াস হিস্ট্রি অফ লাং ডিজিজ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরো ভালোভাবে বলছি। এই যে দেখেন, এখানে দেখেন প্রাইমারি স্পন্টেনিয়াস, এটা ভালো করে বুঝতে হবে। নো আন্ডারলাইং লাং ডিজিজ, কোনো আন্ডারলাইং লাং ডিজিজ নাই, এই কথাটাই মনে রাখেন। তবে ব্লেস বা বুলা থাকতে পারে, অনেকের ক্ষেত্রে ব্লেস বা বুলা ছোট ছোট থাকতে পারে। সেকেন্ডারি নিউমোথোরাক্স, সেকেন্ডারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স কি? এটা অ্যাসোসিয়েটেড লাং ডিজিজ থাকবে, যেমন সিওপিডি, অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস, এগুলা থাকতে পারে, অ্যাজমাও থাকতে পারে। ট্রমাটিক বা আয়াট্রোজেনিক, ট্রমাটিক বা হিস্ট্রি অফ ট্রমা থাকবে। তাহলে কি থাকবে? হিস্ট্রি অফ ট্রমা থাকবে, অথবা হিস্ট্রি অফ মেডিকেল প্রসিডিউর, তাই না? যেমন আপনি প্লুরাল ফ্লুইড এসপিরেশন করতে গিয়ে নিউমোথোরাক্স করে ফেলেছেন পেশেন্টের, অথবা আপনি থোরাকোস্কোপি করতে গিয়ে এটা পেশেন্টের নিউমোথোরাক্স হয়ে গেছে, এটা হচ্ছে আয়াট্রোজেনিক, তাই না? ট্রমাটিক কি? অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে নিউমোথোরাক্স হয়েছে। তাহলে হিস্ট্রি অফ মেডিকেল প্রসিডিউর। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে একটু ভুল ক্লিক হয়ে গেছে। আচ্ছা, আমি আবার বলছি, দেখেন ট্রমাটিক, ট্রমাটিকের ক্ষেত্রে একটু খেয়াল করেন, হিস্ট্রি অফ ট্রমা মানে অ্যাক্সিডেন্ট অর মেডিকেল প্রসিডিউর। কি কি মেডিকেল প্রসিডিউর? এই যে দেখেন, ট্রান্সথোরাসিক ও ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি হতে পারে, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন হতে পারে। এইসব কারণে, মানে কোনো ধরনের মেডিকেল প্রসিডিউরের কারণে হলে এটা হচ্ছে আয়াট্রোজেনিক হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এখন এর পরের স্টেপে চলে যাই। এখানে আমি জাস্ট এটা রিভিউ করব। তাহলে আমার বেসিক কথা, আমার এটা মনে রাখতে হবে। এই কথাটা আমার বেসিক কথা, এটা আমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। নিউমোথোরাক্সের টাইপস,
প্রথমেই স্পন্টেনিয়াস, ভাই নিজে নিজে হয়ে গেছে, ভাই কেমনে হয়েছে জানি না, স্পন্টেনিয়াসলি হয়েছে। আর আরেকটা হচ্ছে কি, ট্রমা হয়েছে, ট্রমাটিক বা আয়াট্রোজেনিক। আচ্ছা, স্পন্টেনিয়াসের মধ্যে কি, প্রাইমারি, আগে থেকে, দেখেন আমি বাংলায় লিখে দিচ্ছি বোঝানোর জন্য, আগে থেকে লাং ডিজিজ নাই, এটা হচ্ছে কি প্রাইমারি। মনে থাকবে প্রাইমারি কি, আগে থেকে তার কোনো লাং ডিজিজ নাই, জানা মতে তার আগে থেকে কোনো লাং ডিজিজ নাই, এটা হচ্ছে প্রাইমারি। এটা আমাদের লাগবে, প্রথমেই আমাদের বুঝতে হবে এটা প্রাইমারি না সেকেন্ডারি। আগের লাং ডিজিজ আছে। এখন কি লাং ডিজিজ, সবচেয়ে কমন কি লাং ডিজিজ হতে পারে, সিওপিডি, ক্রনিক লাং ডিজিজ, অ্যাজমা, ঠিক আছে। তাহলে আগে থেকে লাং ডিজিজ থাকলে সেটা কি সেকেন্ডারি। একটা পেশেন্ট সিওপিডির পেশেন্ট নিউমোথোরাক্স নিয়ে আসলো, কি বলবেন সেকেন্ডারি। এজমার পেশেন্ট নিউমোথোরাক্স নিয়ে আসলো, কি বলবেন সেকেন্ডারি। তাহলে এজমা সিওপিডির পেশেন্ট যদি নিউমোথোরাক্স নিয়ে আসে তাহলে সেটা সাধারণত সেকেন্ডারি নিউমোথোরাক্স। আরো হইতে পারে যেমন ব্রঙ্কিয়েক্টেসিস, পুরোটা লিখছি না, সিস্টিক ফাইব্রোসিস, এগুলা। হ্যাঁ, আচ্ছা, ট্রমাটিক বা আয়াট্রোজেনিক কি, আগে কোনো একটা অ্যাক্সিডেন্ট করছে, পেশেন্টের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দেওয়া থাকবে বা মেডিকেল প্রসিডিউরের হিস্ট্রি দেওয়া থাকবে। যেমন সিভিল লাইন করতে গিয়ে তার নিউমোথোরাক্স হয়ে গেছে। এখন এই আয়াট্রোজেনিক নিউমোথোরাক্সে কিন্তু আরো টাইপ আছে, এটা আপনাদের লাগবে না তাও বলে দিচ্ছি। ওপেন ক্লোজড টেনশন, পড়ছেন মনে আছে, এগুলো কিন্তু সবই আমাদের পড়া। ওপেন ক্লোজ টেনশন, এটা আপাতত লাগবে না, এই জন্য দরকার নেই, এটা আপাতত আমি জাস্ট বলার জন্য বলছি। হ্যাঁ, আচ্ছা, মানে অনেক অনেক জায়গায় আপনি নিউমোথোরাক্সের টাইপ দিলে এটা দেখতে পারবেন, ওপেন ক্লোজ টেনশন, এটা আমরা পরে, আগে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা করি। তাহলে নিউমোথোরাক্স টাইপস মনে থাকবে তো, আমি বারবার বলছি যাতে আপনাদের মনে থাকে। স্পন্টেনিয়াস, ট্রমাটিক বা আয়াট্রোজেনিক। স্পন্টেনিয়াসের মধ্যে প্রাইমারি, আগে থেকে কোনো লাং ডিজিজ নাই। সেকেন্ডারি, আগের লাং ডিজিজ আছে, যেমন সিওপিডি বা এজমা থাকলে সেটা সেকেন্ডারি। আমি বারবার বলছি যাতে এই কথাগুলো মাথায় গেঁথে যায়, এই ক্লাসের পরে এটা পড়তে না হয়। ভালো করে যদি বুঝেন সারা জীবন মনে থাকবে। এখন চলে আসি প্রাইমারি নিউমোথোরাক্স। আমি এটার ম্যানেজমেন্ট, প্রাইমারি নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট, এটা বিটিএস থেকে বলছি। বিটিএস মানে হচ্ছে ব্রিটিশ থোরাসিক সোসাইটির গাইডলাইন, ওই গাইডলাইন অনুযায়ী আমি বলছি। আমি আপনাদেরকে পাস মেডিসিনেও আবার দেখিয়ে দেবো, পাস মেডিসিন থেকে আমি এটা নিয়েছি। হ্যাঁ, রিকমেন্ডেশনস ইনক্লুড, যদি প্রাইমারি নিউমোথোরাক্স হয় মানে তার আগে থেকে কোনো লাং ডিজিজ ছিল না, সেক্ষেত্রে ইফ দ্য রিম অফ এয়ার ইজ লেস দেন 2 সেন্টিমিটার। রিম অফ এয়ার মানে কি বলেন তো, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে রিম অফ এয়ার, এটাই হচ্ছে রিম অফ এয়ার। এটা কতটুকু আছে বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে রিম অফ এয়ার। হ্যাঁ, এইটা কতটুকু আছে, হ্যাঁ এইটা কতটুকু আছে, এটা যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় and patient is not short of breath, then discharge should be considered। মানে একদম ছোট 2 সেন্টিমিটার চেয়ে কম যদি হয়, পেশেন্টের কোনো শ্বাসকষ্ট নাই, তাহলে আমরা কি করব, ডিসচার্জ উইথ ফলো আপ। এটা একটু মনে রাখবেন, ডিসচার্জ উইথ ফলো আপ। তবে যদি এটা 2 সেন্টিমিটার চেয়ে বেশি হয়, এবং যদি অথবা যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে অ্যাসপাইরেশন করব। এটা অ্যাসপাইরেশন কি, অ্যাসপাইরেশন নিডেল অ্যাসপাইরেশন, হোয়াইট বোর্ড নিডল দিয়ে আমরা অ্যাসপাইরেশন করব। তাহলে এখন অ্যাসপাইরেশনে যদি কাজ না হয়, দিস ফেজ মানে কি, অ্যাসপাইরেশনটা ফেল করে গেল, অথবা এটা শুরু থেকেই 2 সেন্টিমিটারের থেকে বেশি, অথবা স্টিল শর্ট অফ ব্রেথ, তাহলে চেস্ট ড্রেন শুড বি ইনসার্টেড। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি আবার আপনাদেরকে বলছি, আমি এখন আপনাদেরকে আবার বলছি, দেখেন খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। এইটা থেকে কিন্তু আপনাদের সব, এইটা থেকে কিন্তু আপনি যদি এইটা থেকে কিন্তু আপনার পড়া হয়ে যাবে। দেখেন প্রাইমারি নিউমোথোরাক্স, এখন প্রাইমারি ভাই আমি কেমনে বুঝলাম, কিভাবে বুঝলাম, কারণ তার নিউমোথোরাক্স নিয়ে আসছে কিন্তু প্রিভিয়াস কোনো লাং ডিজিজের হিস্ট্রি নাই, আবার ট্রমারও হিস্ট্রি নাই, তাহলে প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। আমাকে এখানে দুইটা জিনিস কনসিডার করতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে সাইজ মানে রিমের সাইজ কতটুকু, আর একটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ আছে কিনা। সাইজ যদি হয় লেস দেন 2 সেন্টিমিটার এবং নো শর্টনেস অফ ব্রেথ যদি হয়, তাহলে আমি কি করব, ডিসচার্জ
উইথ কি করব আমরা, ডিসচার্জ উইথ ফলো আপ। আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, আমি আবার এখান থেকে দেখাচ্ছি। দেখেন, যদি রিম অফ এয়ার যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় এবং পেশেন্ট যদি শর্টনেস অফ ব্রেথ তার না থাকে, তাহলে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি, কিন্তু যদি এই দুইটার যে কোনো একটা শর্ত ফিল আপ না করে, অর্থাৎ সাইজ যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয় অথবা অর শর্টনেস অফ ব্রেথ থাকে, যে কোনো একটা থাকলেই হবে, আমরা কি করব, প্রথমে তাকে এসপাইরেশন করব। এসপাইরেশন যদি ফেল করে, মানে জাস্ট স্টেপগুলো মনে রাখবে, অনেক সময় বলে দিতে পারে যে এসপাইরেশন আগে করে ফেলছে, তাইলে এরপরে হচ্ছে চেস্ট ড্রেইন লাগাবো। চেস্ট ড্রেইন টিউব, এটা তো আপনারা জানেন, ইন্টারকোস্টাল চেস্ট টিউব, যেটা এই চেস্ট ড্রেইন টিউব দিব। তাহলে আবার আমি বলছি, প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমি দুইটা জিনিস দেখবো, সাইজ দেখবো, শর্টনেস অফ ব্রেথ দেখবো। সাইজ লেস দেন 2 সেন্টিমিটার, নো শর্টনেস অফ ব্রেথ, তাহলে কি করবো আমরা, ডিসচার্জ উইথ ফলো আপ। সাইজ যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয়, যেমন 2.5, অথবা শর্টনেস অফ ব্রেথ, যে কোনো একটা থাকলে বা দুইটা থাকলেই প্রথমে আমরা কি করবো, এসপাইরেশন। কি এসপাইরেশন এটাকে বলে, নিডল এসপাইরেশন। নিডল এসপাইরেশনে কাজ না হলে চেস্ট ড্রেইন, সহজ জিনিস তাই না? আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে আসি, সেকেন্ডারি নিউমোথোরাক্স। হ্যাঁ, সেকেন্ডারি নিউমোথোরাক্সটা আমি আমার মতো করে বলছি, আমি আমার মতো করে প্রথমে আপনাদেরকে বলছি। আমার মতো করে কেন বলছি, কারণ এইভাবে দেখলে আপনার মনে থাকবে কম। আমার মতো করে বলি, তাহলে আপনাদের আশা করি বেশি মনে থাকবে। সেকেন্ডারি, সেকেন্ডারি মানে কি ভাই বলেন তো? সেকেন্ডারি মানে কি, অ্যান্সার করেন। সেকেন্ডারি কেন বলবো, কখন বলবো আমরা সেকেন্ডারি? মানে আগে কোনো ডিজিজ আছে, তাই না? খুব ভালো করে খেয়াল করেন প্লিজ, এই ক্লাসেই পড়া শেখা হয়ে যাবে। প্রিভিয়াস লাং ডিজিজ হিস্ট্রি আছে তার, কি অ্যাজমা থাকতে পারে, সিওপিডি থাকতে পারে। এখন আমরা তিনটা জিনিস কনসিডার করব, একটা হচ্ছে সাইজ, শর্টনেস অফ ব্রেথ, এই দুইটা তো আগে ছিল না, প্রাইমারিতেও ছিল। আর একটা হচ্ছে এজ, এখানে চলে আসবে এজ। এজ 50 থেকে বেশি নাকি 50 থেকে কম। আচ্ছা, এখন আমি জাস্ট সহজভাবে আপনাদেরকে বলছি, দেখেন এখানে সাইজ কিন্তু একটু ডিফারেন্ট। যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়, আমরা কোনটা পড়ছি, সেকেন্ডারি। সেকেন্ডারি ক্ষেত্রে যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়, তাহলে আপনারা এখানে দুইটা কাজ করবো, অক্সিজেন ইনহেলেশন দিব পেশেন্টকে, প্লাস 24 আওয়ার এডমিশন। কেন এই এডমিশনটা আমরা কেন করছি, কারণ আমরা তাকে অবজার্ভ করার জন্য। খেয়াল করেন, এখানে যদি লেস দেন 1 সেন্টিমিটার হয়, এই যে এখানে লিখছে, আমি নিচ থেকে শুরু করছি, তাহলে জিনিসটা সহজ হবে। লেস দেন 1, দেন বিটিএস গাইডলাইন সাজেস্ট গিভিং অক্সিজেন এন্ড এডমিটিং ফর 24 আওয়ার্স। ধাপে ধাপে শিখে। তাহলে সেকেন্ডারি ক্ষেত্রে যদি এটা রিম অফ এয়ার লেস দেন 1 সেন্টিমিটার হয়, তাহলে কি করব, অক্সিজেন দিব, প্লাস 24 আওয়ারের জন্য আমরা এডমিটেড করে রাখবো। এখন সেই সাথে এই দুইটা কিন্তু থাকা যাবে না, দেখেন শর্টনেস অফ ব্রেথ আর এজ, এই দুইটা, এজ কিন্তু লেস দেন 50 হইতে হবে। আমি আবার বলছি, আবার সহজ হয়ে যাবে জিনিসটা। যদি 1 থেকে 2 সেন্টিমিটার হয়, তাহলে কি করব, আমরা অ্যাসপিরেশন করব। প্রথমে কি করব, অ্যাসপাইরেশন, তারপরে আমরা কি করব, অ্যাসপাইরেশন যদি ফেল করে, তাহলে চেস্ট টিউব দিব, আমরা চেস্ট ড্রেইন দিব। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। দেখেন, যদি অ্যাসপাইরেশন ফেল করে, তাহলে আমরা চেস্ট ড্রেইন দিয়ে দিব। রিম অফ এয়ার যদি 1 থেকে 2 সেন্টিমিটার হয়, তাহলে প্রথমে কি করব, আমরা অ্যাসপিরেশন করব। এই কথাই। এখন সমস্যা হচ্ছে কি, ওদের পাস মেডিসিন পড়তে আপনার একটু কঠিন লাগবে, কারণ ওদের লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তাহলে আমি এটা সহজ করে দিচ্ছি। দেখেন, 1 থেকে 2 সেন্টিমিটার হলে অ্যাসপিরেশন করব, আর অ্যাসপিরেশনে যদি কাজ না হয়, তাহলে চেস্ট ড্রেইন। প্রথমে কি করব, এটা খুব ইম্পর্টেন্ট, প্রথমে আমরা অ্যাসপিরেশন করব। এখন যদি 2 সেন্টিমিটারের থেকে বেশি হয়, ঠিক আছে, যদি 2 সেন্টিমিটারের থেকে বেশি হয়, যদি শর্টনেস অফ ব্রেথ থাকে, যদি এজ মোর দেন 50 হয়, এখানে যেভাবে বলছে আমি সেভাবে বলি, মোর দেন 2 সেন্টিমিটার, মোর দেন 2 সেন্টিমিটার যদি হয়, যদি এজ মোর দেন 50 হয়, যদি শর্টনেস অফ ব্রেথ এটা থাক এন্ড অর মানে থাকতেও পারে না থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, প্রথমেই চেস্ট ড্রেইন দিয়ে দিতে হবে।
ভালো করে খেয়াল রাখবেন, আমি আবার বলছি খেয়াল করেন। এই পেশেন্টটা কোন নিউমোথোরাক্স আছে? সেকেন্ডারি নিউমোথোরাক্স। হ্যাঁ, মানে প্রিভিয়াসলি তার এজমা বা সিওপিডির হিস্ট্রি আছে। সেক্ষেত্রে আমরা দেখব তিনটা জিনিস, সাইজটা দেখব, শ্বাসকষ্ট আছে কিনা, এইডস দেখব। সাইজটা কত? লেস দেন 1 সেন্টিমিটার যদি হয়, শর্টনেস অফ ব্রেথ নাই, এইজ লেস দেন 50, এখানে কিন্তু নো শর্টনেস অফ ব্রেথ, এবং এইজ লেস দেন 50। সেক্ষেত্রে আমরা কি করব? অক্সিজেন দিব, 24 ঘন্টা এডমিশন রাখবো। 1 থেকে 2 সেন্টিমিটার, এখানেও কিন্তু শর্টনেস অফ ব্রেথ নাই এবং এইজ লেস দেন 50 এটার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই করব এসপিরেশন, মানে 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে হলে প্রথমে এসপিরেশন করব, এটা কাজ না হলে চেস্ট ড্রেন দিব। আর যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয়, শর্টনেস অফ ব্রেথ থাকে, এজ মোর দেন 50 হয়, তাহলে প্রথমেই দিয়ে দিব চেস্ট ড্রেন, এখানে এসপিরেশন করব না। আর প্রাইমারি ক্ষেত্রে কি বলছিলাম? প্রাইমারি ক্ষেত্রে আমরা যদি লেস দেন 2 সেন্টিমিটার হয়, শর্টনেস অফ ব্রেথ না থাকে, প্রথমে ডিসচার্জ করব। আর যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয় অথবা শর্টনেস অফ ব্রেথ থাকে, প্রথমে এক্সপিরেশন করব, পরে চেস্ট ড্রেন দিব। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা? এখনই আমরা প্রশ্নের উত্তরে চলে যাব, আপনাদের জন্য প্রশ্ন দিব, আপনারা প্রশ্নের উত্তর দিবেন। আর আয়াট্রোজেনিক নিউমোথোরাক্স, এখন আপাতত একটা কথা মনে রাখেন, আয়াট্রোজেনিক নিউমোথোরাক্স প্রশ্ন আসলে শুধু বলবে কি করবেন? অবজারভেশন করবেন। হ্যাঁ, আচ্ছা। আর সেকেন্ডারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, সব পেশেন্টকে 24 ঘন্টা অন্তত ভর্তি রাখতে হবে। সেকেন্ডারি নিউমোথোরাক্স মানে 24 ঘন্টা ভর্তি রাখতেই হবে। এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? আমি আবার একবার বলি, দেখেন, প্রথমে আমরা নির্ধারণ করতে হবে এটা প্রাইমারি নিউমোথোরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স, প্রাইমারি নিউমোথোরাক্স নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স। আচ্ছা, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হলে, মানে আগে যদি ট্রমা বা আয়াট্রোজেনিক কোনো হিস্ট্রি না থাকে, তাহলে এটা প্রাইমারি নাকি সেকেন্ডারি? মানে আগে কোনো লাং ডিজিজ না থাকলে সেটা কি আমার প্রাইমারি, আগে কোনো লাং ডিজিজ যেমন এজমা বা সিওপিডি থাকলে সেটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এখন প্রাইমারি ক্ষেত্রে আমি কি করব? সাইজটা দেখবো, সাইজ যদি লেস দেন 2 সেন্টিমিটার হয়, শর্টনেস অফ ব্রেথ না থাকে, প্রাইমারি ক্ষেত্রে লেস দেন 2 সেন্টিমিটার, শর্টনেস অফ ব্রেথ নাই, তাহলে ডিসচার্জ উইথ ফলো আপ। যদি সাইজ মোর দেন 2 সেন্টিমিটার হয়, শর্টনেস অফ ব্রেথ থাকে যে কোনো একটা, তাহলে প্রথমে এসপিরেশন করব, এসপিরেশনে ফেল করলে চেস্ট ড্রেন দিব। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, আচ্ছা। আর সেকেন্ডারি ক্ষেত্রে কি করব আমরা? সেকেন্ডারি ক্ষেত্রে আমরা এইজটার সাথে দেখব। হ্যাঁ, এইজটা দেখব, এইজ যদি লেস দেন 50 হয়, এটার সাইজটা দেখেন, আগে লেস দেন 1 সেন্টিমিটার হলে অক্সিজেন দিব, 24 ঘন্টা এডমিশন রাখবো, ফলো আপ। 1 থেকে 2 সেন্টিমিটার হলে এক্সপিরেশন দেবেন, দেখেন 1 থেকে 2 সেন্টিমিটার এক্সপিরেশন। 2 সেন্টিমিটারের বেশি হয়ে গেলেই, সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু 2 সেন্টিমিটারের বেশি হয়ে গেলেই আমার আর এক্সপিরেশন করার কোনো সুযোগ থাকবে না, চেস্ট ড্রেন দিয়ে দিতে হবে। সেই সাথে যদি শর্টনেস অফ ব্রেথ থাকে বা এই মোর দেন 50 হয়, তাহলে চেস্ট ড্রেন দিয়ে দিতে হবে। তার মানে সেকেন্ডারিটা বেশি খারাপ। এখন আপনারা কোশ্চেনের অ্যান্সার দিবেন, ডিসচার্জ অ্যাডভাইস এটা আমি পরে পড়াচ্ছি। প্রথম কোশ্চেনের অ্যান্সার দেন দেখি। আমি আপনাদেরকে ক্লু কিন্তু এখানে আন্ডারলাইন করে দিয়েছি, দেখেন। আমি তারপর আপনাদেরকে প্রথমটাতে হেল্প করি, পরেগুলো আপনারা নিজেরাই পড়বেন। দেখেন, এখানে বলেই দিয়েছে, দেখেন বলেই দিয়েছে, কি বলছে? এজ 54 ইয়ার্স, 54 ইয়ার্স ওল্ড ম্যান, মানে এজ কি এখানে? মোর দেন 50। আমি কিন্তু অলরেডি একটা ক্লু পেয়ে গেলাম। প্রেজেন্ট টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ শর্টনেস অফ ব্রেথ, তার কিন্তু শর্টনেস অফ ব্রেথও আছে। আচ্ছা, হি হ্যাজ গট এ পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ সিওপিডি, তার মানে এটা প্রাইমারি না সেকেন্ডারি? আপনারা ভেবে দেখেন, এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? আমি বলবো না। অন এক্সামিনেশন দেয়ার ইজ রিডিউস দেয়ার এন্ট্রি ইন দ্য লেফট লাং। আচ্ছা, চেস্ট এক্সরে করছে, লেফট সাইডে নিউমোথোরাক্স আছে, যেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা কি 2 সেন্টিমিটার থেকে বেশি, এবং সিওপিডি আছে, তার মানে কি সেকেন্ডারি নিউমোথোরাক্স। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি হবে? দেখেন 5টা অপশন আছে, এডমিট এন্ড অ্যাডমিনিস্টার হাই ফ্লো অক্সিজেন ফর 24 আওয়ার্স এন্ড রিভিউ, নাকি এসপিরেশন, নাকি চেস্ট ড্রেন, নাকি ডিসচার্জ উইথ আউটপেশেন্ট রিভিউ, নাকি প্লুরোডেসিস। অ্যান্সার করেন। সহজ প্রশ্ন, একদম সহজ, আপনার ক্লু জানা থাকলে একদম সহজ। আপনারা বুঝতে পারছেন কিনা কোনটা হবে অ্যান্সার? এ বি সি ডি নাকি ই? খেয়াল করেন, এখানে এইজ তো মোর দেন 50, আর এখানে বলেই দিছে হিস্ট্রি অফ সিওপিডি। হিস্ট্রি অফ সিওপিডি থাকলে কি সেকেন্ডারি না?
তার মানে কি সেকেন্ডারি, সেকেন্ডারি তো সেকেন্ডারি ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের হিসাব তো আছে, লেস দেন 1 সেন্টিমিটার হলে আমরা কি করতাম, আমরা কি দিয়ে দিতাম, অক্সিজেন 24 আওয়ার অ্যাডমিশন। 1 থেকে 2 সেন্টিমিটার হলে আমরা কি করতাম, এক্সপিরেশন ট্রাই করতাম। 2 সেন্টিমিটার থেকে বেশি, এখানে সবগুলা শর্তই আছে, 2 সেন্টিমিটার থেকে বেশি সিওপিডির হিস্ট্রিও দেওয়া আছে। অন্যদিকে এজ কত, মোর দেন 50 ইয়ার্স, শর্টনেস অফ ব্রেথ। অ্যান্সারটা বলেন তো আপনারা কি হবে। সাজিয়া রহমান বাঁধন সি, থ্যাংক ইউ, আপনাকে হয়েছে। এস এইচ টি টু চৌধুরী সি, অস্মিতা বিশ্বাস সি, রাজীব বণিক সি, নুসরাত জামান সি। সবাই অ্যান্সার দিতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু, আপনারা কি বুঝে অ্যান্সার করেছেন কিনা। মানে দেখেন এইটাই কিন্তু পড়া এরকম ভাবেই থাকে, আমি যে পড়াটা পড়াইলাম এই পড়াটাই থাকে। এখন সমস্যা যেটা হয় যে আপনারা অনেক সময় বুঝতে পারেন যে পড়াটা কতটুকু পড়বেন এবং কোন স্টাইলে পড়বেন। এখানে কিন্তু ওরা আপনাকে হাজার হাজার জিনিস মাথায় রাখাবে না, আপনাকে স্পেসিফিক কিছু জিনিসে ফোকাস করাবে, ওই স্পেসিফিক জিনিস থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যালি লাগবে। ওদের গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে 3-4টা ক্লুই কিন্তু আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। আপনি 10টা ক্লু পড়লেন, অনেক টাইপ করলেন, অনেক কিছু পড়লেন থিওরি, কিন্তু আলটিমেটলি পেশেন্টটাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন গাইডলাইন অনুযায়ী, তাহলে কিন্তু সেটা আপনার ব্যর্থতা। এবং এটা যাতে না হয় এই জন্যই তারা এভাবে করে তাদের স্টাইলটা এরকম ভাবেই করেছে। অনেক আহমেদ ধন্যবাদ ভাইয়া, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে তারপরেও বলেন, আমি আবার বলবো। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। রেসপন্স কিন্তু কম, সবাই কিন্তু অ্যান্সার করছেন না, রেসপন্স কম, পরের কোশ্চেনে চলে যাই। এখন এইটা আপনারা নিজেরা বলবেন, আমি জাস্ট মেইন জিনিসগুলো দাগাই দিচ্ছি। আচ্ছা, আপনারা কোশ্চেনটা যখন পড়বেন আগে কোশ্চেনটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট চেয়েছে, দেখেন কি বলছে এখানে, 30-year-old ফিমেল, মানে এজ লেস দেন 50, পাস্ট হিস্ট্রি অফ এজমা আছে, তাহলে এটা প্রাইমারি হবে না সেকেন্ডারি, সেকেন্ডারি হবে। সেকেন্ডারিটা চিন্তা করবেন, সেকেন্ডারিতে কি পাইছেন, এখানে ক্লোরাটিক চেস্ট পেইন আছে, এটা আমাদের ক্লুতে লাগছে না। চেস্ট এক্সরেতে রাইট সাইডে নিউমোথোরাক্স, এই যে এখন সাইজ লাগবে আমাদের, সাইজটা এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কতটুকু, 1.5 সেন্টিমিটার রিম। দেখেন এটা কিন্তু, দেখেন পাস্ট হিস্ট্রি অফ এজমা তার আছে, তার পাস্ট হিস্ট্রি অফ এজমা আছে। এখন তাহলে, এবং এজ কিন্তু লেস দেন 50, আর এটার নিউমোথোরাক্সের সাইজ কত, 1.5 সেন্টিমিটার। তাহলে ওই যেহেতু এটা সেকেন্ডারি এজমা, সরি সেকেন্ডারি নিউমোথোরাক্স, তাহলে সেকেন্ডারি নিউমোথোরাক্সের 3টা অপশন ছিল ম্যানেজমেন্টে, এটা চিন্তা করলেই আপনি এখন পেয়ে যাবেন। এখন বলেন সবাই, অ্যান্সার করেন, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা লেখেন এবং অ্যান্সারে যদি ব্যাখ্যা করতে পারেন আলো ভালো হয়। অনেকে অ্যান্সার করেছেন, কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার করবেন। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার কত। প্লিজ আমি আপনাদের অ্যান্সারগুলো ফলো করছি, প্লিজ আপনারা একটু অ্যান্সার আমাকে একটু অ্যান্সারগুলো জানান। সবাই অংশ নেন, দেখেন এই অংশ নেওয়াটা কিন্তু আপনার কনফিডেন্স বাড়াবে। হ্যাঁ, আপনারা যারা অংশ নেবেন একবার হলেও টাইপ করবেন, তাদের কিন্তু কনফিডেন্সটা বেশি থাকবে। এই কোশ্চেনটা অনেকে ভুল করে, অহরহ ভুল হয় এই কোশ্চেন। প্লিজ আমি সময় দিচ্ছি একটু, আপনারা একটু অ্যান্সারটা করেন, কোশ্চেন নাম্বার লিখে অ্যান্সার করেন। রওশন জাহান অ্যান্সার করেছেন, ধন্যবাদ। শামসুন নাহার রেইনি অ্যান্সার করেছেন, সামিহা রহমান ঋতু অ্যান্সার করেছেন, জাহিন হেজেস নীল আপনি অ্যান্সার করেছেন না, আপনারটা মনে হয় প্রথম অ্যান্সারটা ভুল হয়েছে। কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার এখনো যারা করেননি করেন। সাজিয়া রহমান বাঁধন অ্যান্সার করেছেন, ধন্যবাদ। কামরান আশরাফ সুন্দর, উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন 2 সেন্টিমিটারের কম তাহলে এক্সপিরেশন। আমরা কি অ্যান্সার বলে দিব বা ব্যাখ্যাটা বলে দিব? খুব সহজ, আপনি যদি থিওরি জানেন, থিওরি আপনার জানতে হবে, স্পেসিফিক থিওরি জানতে হবে। এখানে দেখেন পেশেন্টের এইজটা কত, দেখেন এখানে কিন্তু এজমার হিস্ট্রি আছে, তার মানে এটা হচ্ছে কি সেকেন্ডারি নিউমোথোরাক্স, তাই না, সেকেন্ডারি। হ্যাঁ, এখানে এজ কিন্তু লেস দেন 50,
আবার এখানে সাইজটা কত বলেছে 1.5 সেন্টিমিটার, মানে 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে। এখন আমরা চলে যাই আগের জায়গায় চলে যাই, আমরা একটু দেখি কি পড়েছিলাম আমরা। দেখেন সেকেন্ডারি ক্ষেত্রে যদি যদি 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে হয়, মানে 1.5 সেন্টিমিটার দিয়েছিল, তাহলে আমরা এক্সপিরেশন করব। যদি পেশেন্টের বয়সটা এখানে কি শর্টনেস অফ ব্রেথ নাই আর পেশেন্টের বয়সটা কত লেস দেন 50, তাহলে এই সিনারিওর সাথে মিলে যায় না, আমাদের এটার সাথে মিলে যায় না। এখানে বলছে পেশেন্টের এজ মাত্র 30, তাই না, এবং সাইজটা হচ্ছে রিমের সাইজটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, তার মানে এক্সপিরেশন। যারা উত্তর করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার তাহলে সি হবে, তাই না? নুসরাত জামান কি বলেছেন আমি ঠিক বুঝি নাই। ক্যানুলা 14G এজন্য 2E হবে না 2C। হ্যাঁ 2C, আমরা তো ই বলিনি। এখানে হ্যাঁ গুড, ওনার ব্যাখ্যাটা ভালো বলেছেন। ইমিডিয়েট 14G ক্যানুলা, এখানে হোয়াইট বোর ক্যানুলা লাগবে। আচ্ছা এখন আমরা চলে আসি, এখানে জাস্ট এসপিরেশন বললেই হবে। এখন আমরা চলে আসি পরেরটাতে, কোয়েশ্চেন নাম্বার 3। এটাতে আপনারা একটু বলেন। দেখেন কোয়েশ্চেন নাম্বার 3 আপনারা অ্যান্সার করার সময় কোয়েশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা দিবেন। আচ্ছা যারা যারা অ্যান্সার করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। SH টিটু চৌধুরী বলেছেন এজ লেস দেন 50, রিম অফ এয়ার লেস দেন 1 থেকে 2 সেন্টিমিটার, হিস্ট্রি অফ এলমা, অ্যান্সার সি। অনেক ধন্যবাদ SH টিটু চৌধুরী, মানে উনি যে বুঝে অ্যান্সার করেছে এটা বোঝা যাচ্ছে, উনি সবকিছু সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছেন। এই 3-4টা ক্লুই লাগবে আমাদের। এখন আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। 60 years old female, history of COPD, present to the emergency department with, এখানে কিন্তু শর্টনেস অফ ব্রেথ আছে, ব্লাড প্রেশার হচ্ছে 120/80, পালস বলে দিয়েছে 90, চেস্ট এক্সরেতে নিউমোথোরাক্স, 2.5 সেন্টিমিটার রিম অফ এয়ার, নো মিডিয়াস্টিনাল শিফট। এখানে মিডিয়াস্টিনাল শিফটের কথা বলেছে, এটা টেনশন নিউমোথোরাক্স না, এটা বোঝানোর জন্য। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার করেন, আমি আশা করি সবাই পারবেন। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার করেন সবাই। সাইফুল ইসলাম অ্যান্সার করেছেন, বেগম রোকেয়া মৌ ধন্যবাদ অ্যান্সার করেছেন। প্লিজ কোশ্চেন নাম্বার 3 একটু বুঝে বুঝে পড়েন এবং অ্যান্সার করেন। আমি আবার বলছি, দেখেন এখানে ক্লুগুলা সহজ। 60 ইয়ার্স ফিমেল, হিস্ট্রি অফ সিওপিডি, শর্টনেস অফ ব্রেথ, রিমের সাইজ কত 2.5 সেন্টিমিটার, এতগুলা ক্লু দেয়া আছে। তারপরেও দেখা যায় যে এরকম কোশ্চেনই কিন্তু এমআরসিপি পার্ট 1 পরীক্ষা অনেকে ভুল করে থাকে, কারণ টেনশন কাজ করে বা কনসেপশন যদি ক্লিয়ার না থাকে। মানে আপনি যা জানবেন খুব ভালোভাবে আপনাকে জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। এমআরসিপিতে কনফিউশনের কোনো সুযোগ নাই। অর্ণব দাস, এজ মোর দেন 50, হিস্ট্রি অফ সিওপিডি, সেকেন্ডারি নিউমোথোরাক্স, মোর দেন 2 সেন্টিমিটার। ভেরি গুড অর্ণব দাস, সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা মারিয়া তাবাসুম সাইদ অ্যান্সার করেছেন, ফেরদাউস তাসিন প্রান্তি অ্যান্সার করেছেন, ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন। রওশন জাহান অ্যান্সার করেছেন, মাসুদ মাহমুদ অ্যান্সার করেছেন। যারা যারা অ্যান্সার করেছেন সবারটাই সঠিক হয়েছে। মুহাম্মদ মোসলেউদ্দিন বলেছেন এডমিট ফর 48 আওয়ার্স অবজারভেশন এন্ড রিপিট চেস্ট এক্স। এটা কেন বললেন না? আপনার মোসলেউদ্দিন আপনি কি বুঝেছেন কিনা আমি ঠিক শিওর না যে আপনি কি বুঝে বলছেন কিনা এই কথাটা। দেখেন আমি আপনার জন্যই বলছি। দেখেন এখানে আমাদের পেশেন্টটা এজ কত প্রথমেই দেখেন। এখানে কিন্তু হিস্ট্রি অফ সিওপিডি যেহেতু আছে, এটা অবশ্যই কি সেকেন্ডারি নিউমোথোরাক্স। সেকেন্ডারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমাদের 3টা ক্রাইটেরিয়া ছিল, এর মধ্যে থার্ড যেটা ছিল এটা হচ্ছে যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয়, এজ যদি মোর দেন 50 হয়, এবং যদি এখানে শর্টনেস অফ ব্রেথ থাকে, এই যে কোনো একটা থাকলে বা এগুলো একসাথে থাকলে আমরা সাথে সাথে কি করব, চেস্ট টিউব দিয়ে দিব, যেটা হচ্ছে ইন্টারকোস্টাল ব্রেইন ইনসারশন। দেখেন আপনি আবার দেখেন
এই যে এটা দেখেন, যদি এখানে দেখেন 3টা ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করেছে আমাদের প্রশ্নে। হ্যাঁ, দেখেন এখানে 2 সেন্টিমিটার থেকে বেশি আছে, 2.5 সেন্টিমিটার। পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে, এইজ ও মোর দেন 50। তাহলে আমরা সাথে সাথে 1 নম্বরে কি করব, চেস্ট ড্রেন দিয়ে দিব। এটাই কিন্তু বিটিএস এর গাইডলাইন। এই যে দেখেন, এটা হচ্ছে বিটিএস এর গাইডলাইন। ওরা এই কথাটা একটু ঘুরিয়ে বলেছে, ইফ দ্য পেশেন্ট is more than 50 years old, remove hair more than 2 centimeter, and or the patient is short of breath, then a chest drain should be inserted. এটা কিন্তু ইমিডিয়েটলি আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন, বেশিরভাগই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। রওশন জাহান, মাসুদ মাহমুদ, টিটু চৌধুরী সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এখন আমরা চলে আসি পাস মেডিসিনে, যেটা হচ্ছে এমআরসিপির যে কোশ্চেন ব্যাংক, যেটা এটাতে আমরা চলে আসি। আমরা আপনাদেরকে সরাসরি অনলাইনে দেখাচ্ছি। অনলাইনে পাস মেডিসিনের সাবস্ক্রিপশন করা আছে আমাদের সাবস্ক্রিপশন আছে, এটা আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে জাস্ট আমি যেটা বলেছি এটাই দেখেন, এমআরসিপি অনলাইন ভার্সন। এই যে দেখেন, দ্য ব্রিটিশ থোরাসিক সোসাইটি, আমি এটা দেখাচ্ছি আপনাদের কনফিডেন্সের জন্য। ব্রিটিশ থোরাসিক সোসাইটি পাবলিশড আপডেটেড গাইডলাইন্স ফর দ্য ম্যানেজমেন্ট অফ স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স ইন 2010। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। A pneumothorax is termed primary if there is no underlying lung disease, and secondary if there is. এই কথাই সংক্ষেপে বলছে। দেখেন, প্রাইমারি নিউমোথোরাক্স আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো, সেকেন্ডারি নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো। আর আয়াট্রোজিক নিউমোথোরাক্সে অনেক কথা বলছে, বাট মূল কথা হচ্ছে এইটাই, মেজরিটি উইল রিজলভ উইথ অবজারভেশন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে আসি প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1 আপনারা সবাই পেরেছেন। দেখেন, পাস মেডিসিনের কোশ্চেনে আমি এটা একটু আপনাদের জন্য একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। আশা করি এখন আপনারা দেখতে পাবেন। এই প্রশ্নটাই কিন্তু আমি দিয়েছি আপনাদেরকে। 54 ইয়ার ওল্ড ম্যান ইমার্জেন্সিতে আসলো, সিওপিডি হিস্ট্রি আছে, 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটা আপনারা কি বলেছেন, চেস্ট ড্রেন টিউব, তাই না? এই যে অ্যান্সার সঠিক, গ্রিন, তাহলে অ্যান্সার সঠিক। ওরা এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, if a secondary pneumothorax is more than 2 centimeter and or the patient is short of breath, then patient should be treated with chest drain, not aspiration as first line. ফার্স্ট লাইন কথাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জায়গায় আপনারা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এই কথাগুলো পাবেন। ওরা ফার্স্ট লাইন মানে প্রথমে আপনি কি করবেন এটা নিয়ে ওরা অবসেস, ওরা জানতে চায়। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনটা আমরা সঠিক দিয়েছি। 30 ইয়ার ওল্ড ফিমেল, যেহেতু 1.5 সেন্টিমিটার রিং, তাহলে এটা আমরা, এবং এটা কিন্তু সেকেন্ডারি। প্রাইমারি হইলে কিন্তু এখানে কিছুই করা লাগতো না, সেকেন্ডারি সেহেতু আমরা এক্সপাইরেশন করবো, তাই না? আপনারা এটা অ্যান্সার সঠিক দিয়েছেন, অ্যান্সার সাবমিট করছি। এই যে দেখেন, এটা সঠিক। এটা কিন্তু মাত্র 38% লোক সঠিক অ্যান্সার দিতে পারে। মানে কোশ্চেনটা কিন্তু ইজি না, আপনাদের কাছে ইজি মনে হচ্ছে, আপনারা যদি কনসেপশন বুঝেন তাহলে ইজি মনে হবে, কিন্তু আসলে কিন্তু দেখেন মাত্র 38% যারা সারা বিশ্বে যারা পাস মেডিসিনের অ্যান্সার দেয় তাদের মধ্যে মাত্র 38% পেরেছে। তার মানে আপনারা এই কোশ্চেনটা পেরেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। এটারও কোশ্চেন আপনারা বলছেন ইন্টারকোস্টাল ড্রেন টিউব, এটাও হয়েছে। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি করেছে, অ্যাডভাইস বিফোর ডিসচার্জ। আচ্ছা, এটা আমরা পরে আপনাদেরকে পড়াবো। এইটা পরে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, এটা একটু পড়েন। আমি আপনাদেরকে কোনো কিছুই আর বলে দিচ্ছি না, আপনারা নিজে থেকে পড়েন। আচ্ছা, আমি একবার কোশ্চেনটা পড়ি। আপনারা আশা করছি আপনারা মানে দেখতে পাচ্ছেন, আমি যথেষ্ট বড় করে দিয়েছি। এটা এর থেকে বড় করা যাবে? এর থেকে হ্যাঁ, বেশি বড় করতে গেলে আবার ইয়া হয়ে যাবে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, অ্যান্সারটাও তো আপনাদের দেখতে হবে, একটু ছোট করে দিই। এটা একটু পড়েন। 24 year old male with no past medical history present, মানে হচ্ছে প্রাইমারি presents to the emergency department with thoracic chest pain. There is no history of a productive cough, no history, এখানে কিন্তু কোনো হিস্ট্রি নাই। He is not short of breath, মানে shortness of breath ও নাই। Chest x-ray shows a right sided pneumothorax with 1 centimeter rim কত, মাত্র 1 সেন্টিমিটার। হ্যাঁ, no mediastinal shift, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট কি হবে? প্রশ্নটা কি পড়তে পেরেছেন?
ইমিডিয়েট 14G ক্যানুলা ইনটু সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস মিডক্লাভিকুলার লাইন নাকি ডিসচার্জ উইথ আউটপেশেন্ট চেস্ট এক্সরে অ্যাসপাইরেশন ইন্টারকোস্টাল ব্রেন ইনসারশন 8 বিট ফর 24 আওয়ার অবজারভেশন। আপনারা যেটা বলবেন আমি সেটাই দেখাবো। আবার দেখেন এটা একটু লিখে নেন প্রয়োজনে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এখানে দেয়, আপনি সেইভাবেই লিখেন। কোয়েশ্চেন নাম্বার 5, 24-year-old male, নো পাস মেডিকেল হিস্ট্রি, নো শর্টনেস অফ ব্রেথ, নিউমোথরাক্স শুধু 1 সেন্টিমিটার। এখন অ্যান্সার কি হবে দেখেন। সবাই অ্যান্সার করেন, ফুলটাই লিখেন। সবাই অ্যান্সার করার পরে অ্যাটলিস্ট 7 জন অ্যান্সার করার পরে এটা আমি দেখব। অলরেডি মনে হয় কয়জন, 6 জন অ্যান্সার করেছেন। আচ্ছা, যাক, অ্যান্সার যারা করছেন তারা কিন্তু ভালো অ্যান্সার করছেন। মানে আমার মনে হচ্ছে তারা বুঝতে পেরেছেন, মানে এই ক্লাস থেকে তারা কিছুটা হলেও শিখতে পেরেছেন, এটা আমার কাছে ভালো লাগছে। অর্ণব দাস বলেছে লেস দেন 2 সেন্টিমিটার প্রাইমারি নিউমোথোরাক্স। তার মানে প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা কি জানি, প্রাইমারি নিউমোথোরাক্স হলে আমাদের যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারি। ফলো আপ, ডিসচার্জ উইথ ফলো আপ, ওই যে ডিসচার্জ উইথ আউট পেশেন্ট চেস্ট এক্সরে, তাই না? সুস্মিতা সরকার, অর্ণব দাস, আরবিতে একজন নাম লিখেছেন পড়তে পারছি না, মোহাম্মদ আসাদুজ্জামান, সামিহা, তাবাসসুম, ঋতু, সবার অ্যান্সার সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। সাজিয়া রহমান বাঁধন, 8 বিট ফর 48 আওয়ার্স অবজারভেশন, না হয়নি এটা আপনার। নুসরাত ডিসচার্জ, রওশন জাহান ডিসচার্জ। আচ্ছা আমরা আবার একটু দেখে নিই। আচ্ছা এখানে যেহেতু বলছে নো পাস মেডিকেল হিস্ট্রি, তার মানে আমার ভাই এখানে প্রথম কথা হচ্ছে এটা যেহেতু কোনো পাস মেডিকেল হিস্ট্রি নাই, এটা হচ্ছে প্রাইমারি স্পন্টেনিয়াস হবে। এখন আমি সাইজ দুইটাই জানি, লেস দেন 1 সেন্টিমিটার, মোর দেন 1 সেন্টিমিটার। লেস দেন 1 সেন্টিমিটার হলেই আমি কি করব, ডিসচার্জ করে দিব। দেখেন প্রাইমারিটা আরো সহজ। হ্যাঁ, লেস দেন 1 সেন্টিমিটার হলে কি করব, যদি প্রাইমারি নিউমোথোরাক্স হয় তাহলে কি করব আমি, ইফ দ্য রিম অফ এয়ার ইজ লেস দেন 2 সেন্টিমিটার আর পেশেন্টের যদি শর্টনেস অফ ব্রেথ না থাকে তাহলে ডিসচার্জ শুড বি কনসিডার্ড। আর এই দুইটার যে কোনো একটা থাকলে কি করবো আমরা, এসপাইরেশন করবো। প্রথমেই আমার এসপিরেশন করতে হবে যদি এটা 2 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যায় প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে। আবার সেকেন্ডারি ক্ষেত্রে যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি প্রথমেই চেস্ট ড্রেন দিয়ে দিব, কারণ সেকেন্ডারি বেশি খারাপ। সেকেন্ডারি যদি হয়তো 2 সেন্টিমিটার থেকে বেশি তাহলে চেস্ট ড্রেন দিতাম। এখানে প্রাইমারি ক্ষেত্রে 2 সেন্টিমিটার থেকে বেশি হলে প্রথমেই আমরা কি করব, এসপিরেশন দিব। হ্যাঁ, প্রথমে কি করব তাহলে আমরা এসপিরেশন দেবো। আমার পেশেন্টের কি ছিল, প্রাইমারি, এটা কত ছিল, 1 সেন্টিমিটার, নো শর্টনেস অফ ব্রেথ। তাহলে এটা কি, রিম লেস দেন 2 সেন্টিমিটার আর পেশেন্ট ইজ নট শর্ট অফ ব্রেথ, তাহলে ডিসচার্জ দিয়ে দিব আমি, তাই না? এখন আমরা দেখি অ্যান্সার, দেখি আমাদের পাস মেডিসিন কি বলে। আমরা কি বলছি, ডিসচার্জ। দেখি আমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পাস মেডিসিন আমাদের সাথে একমত। দেখেন এটা অ্যান্সার দেখেন, পাস মেডিসিন তাহলে আমাদের সাথে একমত। ডিসচার্জ উইথ আউটপেশেন্ট চেস্ট এক্সরে, তারা কিছু ব্যাখ্যা বলছে, ম্যানেজমেন্ট ইন প্রাইমারি নিউমোথোরাক্স উইদাউট শর্টনেস অফ ব্রেথ লেস দেন 2 সেন্টিমিটার ইন সাইজ, ডিসচার্জ এন্ড রিভিউ, শেষ। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পাস মেডিসিন থেকে সলভ করে ফেললাম। এর পরেরটাতে যাই, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। এখন এটা আপনারা থিওরিটা পড়েন, থিওরিটা একটু বড় আছে। থিওরি কিন্তু এরকম বড়ই থাকে, মানে অনেক সময় অনেক বড় বড় থিওরি থাকে, কিন্তু ওইখান থেকে আপনাকে মূল জিনিসটা বের করতে হবে। থিওরিটা পড়েন, আমি আসলে এখন এটা আর বলছি না কিছু, আপনারা থিওরি পড়েন এবং অ্যান্সারটা মনে মনে ঠিক করেন অ্যান্সার কি হবে, তারপরে আমি অ্যান্সারটা আপনাদের জন্য দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 এভাবে লিখে অ্যান্সার দেন।
কোয়েশ্চেন নাম্বার 6 একটু পড়ে অ্যান্সার দেন। আচ্ছা অ্যান্সারটা তো আমি এখনো দেখাইনি, পড়ছেন কিনা দেখেন। সবাই পড়লে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু নোট করে রাখেন। দেখেন বয়স 24, denies shortness of breath, has no other symptoms, no past medical history, he smokes 10 cigarette per day, আর রিম অফ এয়ার হচ্ছে 1.5 সেন্টিমিটার। এন্ড বলেন কি করবেন আপনারা, কি করতে চান? কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার যারা যারা কানেক্টেড আছেন প্লিজ অ্যান্সার একটু দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা অনেকে অ্যান্সার দিচ্ছেন, যারা অ্যান্সার দিচ্ছেন সবাইকে ধন্যবাদ। আর যারা অংশ নিচ্ছেন সবাইকে আমি অনুরোধ করব একটু অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা এইটা দিলে আমরা আরেকটু পরে আমাদের পড়া শেষ করে দিব। ভেরি গুড, যারা অ্যান্সার দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসলে আপনারা অনেক ভালো করছেন, মানে আমি আপনাদের নিয়ে হ্যাপি যে আপনারা যতটুকু আপনাদেরকে বলেছি আপনারা সেটা বুঝে অ্যান্সার করছেন। রেহনুমা তারান্নুম বলেছেন ডিসচার্জ উইথ ফলো আপ, ধন্যবাদ। অর্ণব দাস এটা বলেছেন ডিসচার্জ উইথ ফলো আপ, ধন্যবাদ। সাজিয়া রহমান বাঁধন ধন্যবাদ। আর এন সৌরভ ধন্যবাদ। সাইফুল ইসলাম ধন্যবাদ। যারা যারা অ্যান্সার করছেন সবাই অ্যান্সার মোটামুটি সঠিক দিতে পেরেছেন। গোলাম মোর্শেদ সঠিক উত্তর দিয়েছেন, শান্তনু কুমার রয় সঠিক উত্তর দিয়েছেন, সুস্মিতা সরকার সঠিক উত্তর দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে দেখেন তাহলে জিনিসটা কি খুব কঠিন? জিনিসটা কিন্তু সহজ, কনফিডেন্টলি দাগাবেন। এখানে দেখেন আমাদের কনফিউশন হয় কি, এখানে 5টা অ্যান্সার দেয়া, মানে 5টা অপশন দেয়া থাকে, এর মধ্যে একটা দাগাবো আমরা। অনেক ক্ষেত্রেই একটা বা দুইটা বা তিনটার মধ্যে কনফিউশনে পড়ে যায়। তাহলে অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন 6 অফ 7 এটা হচ্ছে ডিসচার্জ উইথ ফলো আপ। আশা করি আর ব্যাখ্যা করার দরকার নেই। এখন আমরা দুইটা কোশ্চেন এখানে বাদ দিয়েছিলাম, এই দুইটা কোশ্চেন আমরা থিওরিটা পড়ে নিই। হ্যাঁ, তাহলে আমাদের একটা নিউমোথোরাক্সের ম্যানেজমেন্ট পুরোপুরি পড়া হয়ে যাবে। আইট্রোজেন নিউমোথোরাক্সে একটা কথাই মনে রাখেন। এখন আমরা চলে আসি, এইটা একটু খেয়াল করেন, একটু শিখে যান। খুব বেশি কথা বলবো না, যেগুলা কাজে লাগে সেগুলা বলবো। ডিসচার্জ অ্যাডভাইস। এখন নিউমোথোরাক্সের একটা পেশেন্টকে আপনি ডিসচার্জ দিচ্ছেন, যে কোনো নিউমোথোরাক্স পেশেন্টকে কি করছেন আপনি? ডিসচার্জ দিচ্ছেন। তাহলে এখানে ওরা 3টা জিনিসে ফোকাস করেছে। দেখেন স্মোকিং, পেশেন্ট শুড বি অ্যাডভাইস, যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমি বড় করে লিখেছি সেগুলো। অ্যাডভাইস টু অ্যাভয়েড স্মোকিং টু রিডিউস দ্য রিস্ক অফ ফার্দার এপিসোড, মানে রিকারেন্ট যাতে না হয়। দ্য লাইফ টাইম রিস্ক অফ ডেভেলপিং এ নিউমোথোরাক্স ইন এ হেলদি স্মোকিং ম্যান ইজ অ্যারাউন্ড 10% compared with around 0.1% ইন নন স্মোকিং ম্যান। মানে যারা স্মোকার তাদের লাইফ টাইম রিস্কটা অনেক বেশি। এই জন্য প্রথম কথা হচ্ছে ফার্দার যাতে আর না হয়, রিকারেন্ট প্রিভেনশনের জন্য স্মোকিংটা বন্ধ করতে হবে। ফিটনেস টু ফ্লাই, এটা ওদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, কতদিনের জন্য? আমরা একবার একটু রিডিং করি, তবে সব কথা মনে রাখতে হবে না, যেটা বলবো সেটা মনে রাখবেন। এখানে বলছে সিএ কি? সিভিল এভিয়েশন অথরিটি সাজেস্ট পেশেন্ট মে ট্রাভেল 2 weeks আফটার সাকসেসফুল ড্রেনেজ ইফ দেয়ার ইজ নো রেসিডুয়াল লেয়ার। আচ্ছা এখন ব্রিটিশ থোরাসিক সোসাইটি ইউজ টু রিকমেন্ড, ইউজ টু এটা কিন্তু অতীতের কথা, এই কথাটা এখানে বলার দরকারই ছিল না। আগে বলতো 6 weeks পর্যন্ত, আর এখন যেটা বলছে দেখেন এখনটা এটা মনে রাখেন, এই কথাগুলো মনে রাখেন, এই লাইনটা একমাত্র এখান থেকে মনে রাখতে হবে। বাট দিস হ্যাজ নাও বিন চেঞ্জ টু 1 week পোস্ট চেস্ট এক্সরে। যদি একটা পেশেন্টের নিউমোথোরাক্স রিজলভ হয়ে যায়, চেস্ট এক্সরে করে আমরা দেখছি যে নিউমোথোরাক্সটা ভালো হয়ে গেছে, তাহলে 1 সপ্তাহ পরে সে ফ্লাই করতে পারবে। তাহলে আমি আবার একটু খেয়াল করেন, সে কখন প্লেনে চড়তে পারবে? 1 week পোস্ট চেস্ট এক্সরে। তার মানে যদি চেস্ট এক্সরে নর্মাল থাকে, নিউমোথোরাক্স হইলো আমরা তাকে এসপাইরেশন করলাম বা চেস্ট ড্রেন দিয়ে দিলাম, নর্মাল পাইলাম, তাহলে নর্মাল পাওয়ার 1 week পরে সে ফ্লাই করতে পারে। ফ্লাই মানে কি? উড়ে যাবে, তার মানে এরোপ্লেনে বা হেলিকপ্টারে চড়তে পারবে। ঠিক আছে, চলে আসি স্কুবা ডাইভিং। পার্মানেন্টলি অ্যাভয়েড, একটা কথাই মনে রাখবেন, স্কুবা ডাইভিং সারা জীবনের জন্য বন্ধ। স্কুবা ডাইভিং সে আর করতে পারবে না, মানে পানির নিচে ঝাঁপ দিয়েছি স্কুবা ডাইভিং, সে পার্মানেন্টলি অ্যাভয়েড। তবে এখানে শর্ত আছে, আনলেস দ্য পেশেন্ট হ্যাজ আন্ডারগন
bilateral surgical pleurectomy and has normal lung function test and chest CT scan post operatively. খুব কঠিন শর্ত, যদি সে সার্জিক্যাল প্লুরেক্টমি করে এরপরে যদি লাং ফাংশন টেস্ট নর্মাল হয় আবার সিটি স্ক্যান নর্মাল হয়, এত কিছু মনে রাখার দরকার নাই। এখানে তিনটা কথা মনে রাখবো, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, এরোপ্লেনে চড়তে পারবে আর ফ্লাই করতে পারবে কি চেস্ট এক্সরে নর্মাল হওয়ার এক সপ্তাহ পরে। মানে আজকে আমি চেস্ট এক্সরে নর্মাল পাইলাম, ধরেন আজকে 14 তারিখ, 7 দিন পরে মানে 21 তারিখ বা তারপরে সে ফ্লাই করতে পারবে। আর স্কুবা ডাইভিং সারা জীবনের জন্য বন্ধ, আর জীবনে সে স্কুবা ডাইভিং করতে পারবে না, সমুদ্রের নিচে বেশি গভীরতায় ডুব দিতে পারবে না। এখন আমরা চলে আসি, আমাদের দুইটা প্রশ্ন বাদ ছিল, এই দুইটা প্রশ্ন আশা করি আপনারা নিজে থেকে এখন পারবেন। এই দুইটা প্রশ্ন ছিল অ্যাডভাইস রিলেটেড। আচ্ছা, পাস মেডিসিন থেকে আমরা এখন বাকি দুইটা প্রশ্ন দেখে নিব। একটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু পড়েন, এটাকে তাকে কি অ্যাডভাইস করবেন এটা আপনারা একটু আমাকে জানান। আপনাদের জন্য কি একটু বড় করে দিব? করতে পারছেন কিনা দেখেন, যা যা যুক্ত আছে প্লিজ। 4 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে অ্যাডভাইস রিলেটেড। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 লিখে অ্যান্সার দেন। 31-year-old man with a history of asthma present to emergency department with dyspnea, not responding to his salbutamol inhaler. আসলে চাইছেটা কি? What advice should be given before discharge? এই অংশটা আগে পড়ে দিবেন, তাহলে আপনার কোশ্চেন পড়ে মানে সিনারিও পড়ে অ্যান্সার বের করতে সহজ হবে। তাহলে এখানে কি বলছে? অ্যাডভাইস চাইছে। আচ্ছা, এখানে on examination he is noted to have reduced breath sounds on the right side and a chest x-ray confirms a pneumothorax with 1.5 cm rim of air. এগুলো আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। A pleural aspiration is performed and the patient's dyspnea resolves. তাহলে এখন অ্যাডভাইসটা কি বলেন? প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে আবার পড়েন, এরপরে অ্যান্সারটা দেখেন। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কি হবে? বুদ্ধি কাটায় বলেন, সবসময় কিন্তু মানে একদম স্পেসিফিক ভাবে আপনাকে অ্যান্সার চাইবে না, একটু ঘুরায় পেঁচায় অ্যান্সার চাইবে। এই 4টার মধ্যে কোনটা সঠিক হবে? আমার মনে হয় এটা পারবেন, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করলেই পারবেন। আমি অ্যান্সার পাচ্ছি অলরেডি 4 জন। আপনার কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখেন। বেগম রোকেয়া মৌ গোলাম মোর্শেদ অ্যান্সার করেছেন, রেহনুমা তারান্নুম অ্যান্সার করেছেন, অনিক আহমেদ অ্যান্সার করেছেন, সামিহা তাবাসসুম ঋতু অ্যান্সার করেছেন। আচ্ছা, আমরা দেখি এখানে অ্যাডভাইসের ক্ষেত্রে কিন্তু কোনো শর্ত নাই, তাই না? দেখেন, অ্যাডভাইস চাইছে, অ্যাডভাইসের ক্ষেত্রে আমি কি বলছিলাম মনে আছে? বলছিলাম যে কোনো নিউমোথোরাক্স হোক, এই 3টা অ্যাডভাইস হবে, যে কোনো নিউমোথোরাক্স। তাহলে এখন আমার এত চিন্তা করার দরকার নেই। দেখেন, এখানেই কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন, এখানে আমার এই অংশটা আমরা আগে পড়বো, কোশ্চেনের মূল অংশ, মানে কোশ্চেনে কি চাইছে সিনারিও পড়ার আগে এটা আমরা পড়বো। হোয়াট অ্যাডভাইস শুড বি গিভেন বিফোর ডিসচার্জ। তার মানে আমার যে কোনো ধরনের নিউমোথোরাক্স হোক না কেন, আমার অ্যাডভাইস কি হবে? একই রকম হবে, তাই না? তাহলে এখন আমার বের করার দরকার আছে প্রাইমারি নাকি সেকেন্ডারি, রিম অফ এয়ার, এগুলো নিয়ে কিন্তু এখন চিন্তা করার আমার দরকার নাই, কারণ আমার চাইছে কিন্তু অ্যাডভাইস, তাই না? অ্যাডভাইস চাইছে তো, ঠিক কিনা? আচ্ছা, এখন অ্যাডভাইস যেহেতু চাইছে, আচ্ছা আমরা ট্রিটমেন্ট দিলে কি ট্রিটমেন্ট করতাম এটা একটু চিন্তা করে রাখেন। যেহেতু এখানে 1.5 সেন্টিমিটার এবং হচ্ছে অ্যাজমার সমস্যা আছে, এটা চিন্তা করে রাখেন। তবে অ্যাডভাইস চাইলে আমরা কি অ্যাডভাইস দিব? এয়ার ট্রাভেল শুড বি অ্যাভয়েডেড ফর 12 মান্থ। এই কথাটা কি ঠিক? না। এয়ার ট্রাভেল রিসেন্ট গাইডলাইনে কি বলছে? 1 সপ্তাহ চেস্ট এক্সরে নরমাল থাকলে 1 সপ্তাহ পরেই করতে পারবে, তাহলে এটা ভুল। হিজ অ্যাজমা ট্রিটমেন্ট শুড বি ইনক্রিজ টু দ্য নেক্সট স্টেপ অন দ্য বিটিএস গাইডলাইন। এই বিষয়ে কোনো কথাই বলে নাই, অ্যাডভাইসে এই বিষয়ে কোনো কথাই বলা নাই, তাইলে এটা বাদ। প্লেইং উইন্ড ইনস্ট্রুমেন্ট সাচ এস
থ্রম্বোন শুড বি অ্যাভয়েডেড ফর দ্য নেক্সট 12 মান্থ। এইটাও নাই, গাইডলাইনে 3টা কথা বলা আছে, তাই না? অ্যাডভাইজেড, এটা নাই। স্কুবা ডাইভিং শুড বি অ্যাভয়েডেড ফর লাইফ, হ্যাঁ ওই যে পার্মানেন্টলি স্কুবা ডাইভিং বাদ দিতে হবে, এই কথাটা কিন্তু বলা আছে। ভিগোরাস এক্সারসাইজ শুড বি অ্যাভয়েডেড ফর নেক্সট মান্থ, এই কথাটাও বলা নাই। তাহলে এই যে কথাগুলো আপনাদেরকে অনেকগুলো হাবিজাবি কথা বলছে, এগুলা তো আসলে আপনি যদি গাইডলাইন না পড়েন তাহলে আপনার এগুলাকেও সত্যি মনে হতে পারে, তবে এগুলা কোনোটাই সত্যি না, গাইডলাইন অনুযায়ী অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি? স্কুবা ডাইভিং শুড বি অ্যাভয়েডেড ফর লাইফ, তাহলে এটা সঠিক উত্তর। ওনারা কি বলছে? নিউমোথোরাক্স, লাইফ লং ব্যান অন ডিপ সি ডাইভিং, একই কথা, স্কুবা ডাইভিং ডিপ সি ডাইভিং একই কথা। এই যে দেন এখানে দেখেন কি বলছে, দিস ম্যান হ্যাজ ডেভেলপড এ সেকেন্ডারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, ওই যে অ্যাজমার হিস্ট্রি আছে। দ্য বিটিএস গাইডলাইন স্টেট diving should be permanently avoided unless the patient has undergone bilateral surgical pudectomy, has normal lung function, as chest CT scan postoperatively। এই কথা আসলে এগুলা মনে না রাখলে হবে, মেইন কথা হচ্ছে পার্মানেন্টলি ব্যান করে দিতে হবে। এই যে দেখেন, এয়ার ট্রাভেল ইজ অ্যাকসেপ্টেবল once the pneumothorax has fully resolved, কতদিন পরে? 1 সপ্তাহ পরে, তাই না? আচ্ছা, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা বেশিরভাগই অ্যান্সার সঠিক উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7, এটা আপনারা একটু পড়েন কোশ্চেনটা, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে না পেলে আমাকে জানাবেন। এখানে ফাইনাল কথা কি বলছে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিস অফ অ্যাডভাইস টু রিডিউস হিজ রিস্ক অফ ফার্দার নিউমোথোরাসিস? নিউমোথোরাসিস কি? নিউমোথোরাক্সের প্লুরাল হচ্ছে নিউমোথোরাসিস। এখন আপনারা এটার অ্যান্সার আমাকে দেন। চাইছে কি ভাই? অ্যাডভাইস চাইছে। হ্যাঁ, অ্যাডভাইসটা কি হতে পারে আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি, আপনারা কোশ্চেনটা একবার পড়ে নেন। দেখেন, 29-year-old ম্যান, সাডেন অনসেট ডিসনিয়া, প্রোয়াটিক চেস্ট পেইন, স্মোকার, আগের কোনো হিস্ট্রি নাই রেসপিরেটরি ডিজিজের, হেলদি কনসিডার করছে নিজেকে, এডমিশনে চেস্ট এক্সপ্রেসের নিউমোথোরাক্স, 3 সেন্টিমিটার রিম অফ এয়ার। তাহলে যেহেতু এটা আমরা একটু চিন্তা করে দেখি, এটা হচ্ছে আমার প্রাইমারি নিউমোথোরাক্স, তাই না? আচ্ছা, আর 3 সেন্টিমিটার রিম অফ এয়ার, তাহলে প্রথমে কি করতে হবে? এসপাইরেশন করতে হবে, তাই না? আচ্ছা, এই যে বলেই দিছে ওরা, এসপাইরেশন ইজ সাকসেসফুল এন্ড হি ইজ ডিসচার্জ। এখন তাহলে অপশনগুলা আমরা একটু দেখি, বলেন এই 5টার মধ্যে কি হবে? প্লিজ আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। অ্যাভয়েড ফ্লাইং ফর 12 মান্থস, অ্যাভয়েড কন্টাক্ট স্পোর্টস ফর 12 মান্থস, স্টপ স্মোকিং, arrange a course of respiratory physiotherapy, seek prompt medical advice for potential respiratory infection. কমপক্ষে 5 জন অ্যান্সার দেওয়ার পরে আমি অ্যান্সারটা বলে দিব, আরো বেশি অ্যান্সার দেওয়া উচিত। অলরেডি 5 জন অ্যান্সার করে ফেলেছেন, তারপর আমি সুযোগ দিচ্ছি বাকিদেরকে, বলছি যে প্লিজ আপনারা একটু চেষ্টা করেন, অ্যান্সার করার চেষ্টা করেন, অ্যাক্টিভ পার্টিসিপেট করলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। যারা একবারও অ্যান্সার করেনি, যারা আগে অ্যান্সার করেছেন এরাই আবার অ্যান্সার করছেন, বাট আগে থেকে যারা অ্যান্সার করেননি, আপনারা কি ভয় পাচ্ছেন? ভয়ের কিচ্ছু নাই, সহজ জিনিস, খুব সহজ। আমরা অ্যাডভাইসে 3টা জিনিস পড়েছিলাম, 3টার মধ্যে কোনটা মিলে দেখেন। অ্যাভয়েড ফ্লাইং ফর 12 মান্থ তো কখনোই মিলছে না, কন্ট্যাক্ট স্পোর্টসের কথা বলাই নাই, অ্যারেঞ্জ এ কোর্স অফ রেসপিরেটরি ফিজিওথেরাপি এটা তো বলেই নাই, রেসপিরেটরি ইনফেকশন সম্পর্কে কিছুই বলে নাই। আরএন সৌরভ অ্যান্সার করেছেন, ধন্যবাদ। আল ইমরান হোসাইন আকাশ, ধন্যবাদ। অর্ণব দাস, ধন্যবাদ। ইস্মিতা বিশ্বাস, ইস্মিতা বিশ্বাসী আশা করছি নাম স্পেলিংটা একটু কঠিন। আচ্ছা, আরএন সৌরভ ধন্যবাদ। আর কেউ যদি অ্যান্সার করতে চান অ্যান্সার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আবার দেখে নিই 3টা অ্যাডভাইস কি ছিল। স্মোকিং, অ্যাডভাইস টু অ্যাভয়েড স্মোকিং টু রিডিউস দ্য রিস্ক অফ ফার্দার এপিসোড, এই কথাই বলছে। আর ফিটনেস টু ফ্লাই, এটা এখানে কি বলছি না, 1 সপ্তাহ চেস্ট এক্সরে নর্মাল হওয়ার 1 সপ্তাহ পরে সে ফ্লাই করতে পারবে। স্কুবা ডাইভিং পার্মানেন্টলি অ্যাভয়েডেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের যারা অ্যান্সার করেছে স্টপ স্মোকিং, তাদের অ্যান্সার ঠিক হয়েছে, আমরা তারপরে মিলিয়ে নিই। এই যে দেখেন স্টপ স্মোকিং, হ্যাঁ, ওরা
এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, দেখেন ব্যাখ্যাটা একটু পড়ি আমরা। All patients should be advised to avoid smoking to reduce the risk of further episodes. এটা লাইফ টাইম রিস্কটা অনেক বেশি স্মোকারদের জন্য। With respect to fitness to fly rules, the CAA suggests patient may travel 2 weeks after successful drainage. CAA হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি, ওদেরটা আমরা বেশি ফলো করি না, আমরা ফলো করি হচ্ছে ব্রিটিশ থোরাসিক সোসাইটি। তারা নাও কি বলছে, নাও হ্যাজ বিন চেঞ্জ টু 1 week পোস্ট চেক এক্সরে। তার মানে এক্সরে নর্মাল হলে 1 সপ্তাহ পরেই ফ্লাই করতে পারবে, 1 সপ্তাহ পরে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে মূল কথা হচ্ছে স্মোকিংটা স্টপ করতে হবে। তাহলে দেখেন এখানে নিউমোথোরাক্স রিলেটেড 7টা কোশ্চেন ছিল, এই 7টাই আপনারা পেরেছেন মোটামুটি। যারা একটু মনোযোগ দিয়ে পড়েছেন, আমার মনে হয় আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন, 7টাই তারা পেরেছেন। তাহলে কি মনে হলো আমাদের লার্নিংটা কি, আমরা এই ক্লাস করে কি বুঝতে পারলাম? এমআরসিপি ইউকে পার্ট 1 ইজ নট ডিফিকাল্ট এট অল। এত কঠিন না যত কঠিন আমরা ভাবি, অথবা আমাদের মেডিকেল সায়েন্সটাও কিন্তু এত কঠিন না। আমাদের কাছে উপস্থাপন করা হয় খুব কঠিন হিসাবে। আমাদেরকে বলা হয় পাবলিক হেলথের ডেফিনেশন মুখস্থ করতে, আমাদেরকে বলা হয় নিওপ্লাসিয়ার ডেফিনেশন একদম ঝাড়া মুখস্থ করতে। কেউ যদি নিওপ্লাসিয়ার ডেফিনেশন কিন্তু বোঝার ব্যাপার আছে, কেউ যদি নিওপ্লাসিয়ার ডেফিনেশন না বুঝে ঝাড়া মুখস্থ করে, স্যার মানে আমরা আরো খুশি। কেউ বলে না যে এই ডেফিনেশনের 3-4টা পার্ট আছে, পার্টগুলো তুমি বুঝায় বলো আমাকে, এটা কিন্তু কেউ আপনাকে বলবে না। আপনি চোখ বন্ধ করে যদি মুখস্থ বলতে পারেন তোতা পাখির মতো, তাহলে সবাই খুশি। হ্যাঁ, আমরা অপ্রয়োজনীয় অনেক কিছু মুখস্থ করি যেটা আদৌ আমাদের ক্লিনিক্যাল লাইফে কখনোই কাজে লাগে না, কিন্তু এমআরসি পার্ট 1 এর ক্ষেত্রে সাধারণত এই ধরনের জিনিসগুলো আপনার লাগবে না। প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আপনার প্রয়োজন স্পেশালি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য এবং জেনারেল ম্যানেজমেন্ট যেগুলো আছে, সেগুলো আপনি এমআরসি পার্ট 1 ইউকেতে কনফিডেন্টলি শিখতে পারবেন। তবে সমস্যা হচ্ছে আমাদের থেকে স্টাইলটা একটু আলাদা, অনেক ক্ষেত্রে ওদের লেখাটা বুঝতে সমস্যা হতে পারে। দেখেন তাহলে আপনাদের কি কি দরকার, একটা ক্লিয়ার কনসেপশন দরকার, যে কারণে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, পড়াশোনা কিন্তু করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, কেন? এই জিনিসগুলো আত্মস্থ করার জন্য, কনসেপশন ক্লিয়ার করার জন্য। প্রপার টেকনিকটা আমি আজকে দেখাই দিলাম, কোন অংশ পড়তে হবে কোনটা পড়তে হবে না, এবং গাইডলাইন্স। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের থাকে, আমাদের ক্লিয়ার কনসেপশন থাকে, প্রপার টেকনিক্স থাকে এবং গাইডলাইন্স থাকে, তাহলে এমআরসি পার্ট 1 ইজ নট ডিফিকাল্ট এট অল। আসলেই এটাই কিন্তু সত্যি। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, যারা এত সময় ধরে কষ্ট করে এই লাইভে অংশ নিয়েছেন, এবং এই লাইভটা থেকে যদি আপনারা কিছুটাও শিখতে পারেন, আপনাদের যদি এমআরসিপি পার্ট 1 এর জন্য আপনাদের কিছুটা হলেও কনসেপশন হয় পরীক্ষার পদ্ধতি সম্পর্কে, তাহলে আমরা সফল, তাহলে আমরা সার্থক। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এক্সক্লুসিভ এডুকেশন 8 সবসময় আপনাদের পাশে আছে এবং সবসময় আমাদের চেষ্টা থাকবে আপনাদের জন্য কিছু করার, সেটা হোক পেইড প্রোগ্রামের মাধ্যমে অথবা আপনাদের বিভিন্ন ফ্রি প্রোগ্রামের মাধ্যমে। যেমন আমরা এই 5টা সেশনের এই কোর্সটা আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি, সম্পূর্ণ ফ্রি, যাতে আপনাদের একটা কনসেপশন ডেভেলপ করে এমআরসিপি পার্ট 1 সম্পর্কে। অ্যাটলিস্ট পার্ট 2 পেসেস এগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করব পরবর্তীতে, যেহেতু পার্ট 1 এর পরীক্ষার্থী বেশি, আমরা এটা নিয়ে কাজ করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। আর আমাদের যে কোনো কোর্স সম্পর্কে জানতে চাইলে বা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের পেজে, অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন।